আচ্ছা, আগের ক্লাসে আমরা মেথড দেখেছিলাম, কি কি দেখেছিলাম, যে আমার একটা মেথডকে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, আমার মেথড পাবলিক কিনা। আমরা নর্মালি স্ট্যাটিক মেথড দেখেছিলাম। মেথডকে কল করতে হয়, মেথডকে জাস্ট ডিক্লেয়ার করে রেখে দিলে হচ্ছে না, আমাকে মেথডটাকে ইউজ করার জন্য অবশ্যই মেথডটাকে কল করতে হচ্ছে। যে আমি কোনো মেথডকে কল না করলে, ম্যাম, জি কিছু বলবেন? ম্যাম ফোর্থ কুইজের নাম্বারটা কি দেওয়া হবে না এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনাকে ঈদের আগে দিয়ে দেওয়া হবে, আমি এখন চেক করি, ঈদের আগেই দিয়ে যাবেন। আচ্ছা, সো আমার একটা মেথডকে আপনি যদি জাস্ট ক্রিয়েট করে রেখে দেন তাহলে সে কাজ করবে না। ওটাকে দিয়ে যদি কাজ করাতে হয় আমাকে হচ্ছে অবশ্যই সেটাকে কল করতে হবে। দেন হচ্ছে আপনার মেথডের মধ্যে আমার কি কি থাকতো, আমি মেথড যখন কল করতাম আমি কিছু ভ্যালুস পাস করে দিতাম, সেগুলোকে আমরা বলতাম হচ্ছে আর্গুমেন্টস। আর ওই আর্গুমেন্ট গুলাকে রিসিভ করার জন্য হচ্ছে আমার মেথডের নামের পাশে হচ্ছে আমরা কিছু প্যারামিটার্স, মেথডের আর্গুমেন্ট অ্যান্ড নাম্বার অফ প্যারামিটার্স মাস্ট বি সেম। আচ্ছা, আর কি দেখেছিলাম যে আমার একটা মেথড ভয়েড টাইপের হতে পারে, মানে হচ্ছে ওই মেথড থেকে আমি কোনো কিছু রিটার্ন করবো না, ভিতরে আমি কিছু ক্যালকুলেশনস করছি, কোনো কিছু রিটার্ন করছি না, প্রিন্ট করতে পারি চাইলে মেথডের ভিতরে। আর আরেক টাইপের মেথড ছিল হচ্ছে যেটা আমার ভয়েড না, আমি একটা স্পেসিফিক ডেটা টাইপের ভ্যালু মেনশন করে দিচ্ছি, আইদার ইন্টিজার, ফ্লোট, ডাবল, এনিথিং, যে আমি মেথড থেকে এই টাইপের ভ্যালুটা আমার রিটার্ন করতে হবে। এখন আপনি যেই মেথডের টাইপটা বা রিটার্ন টাইপ যেটা মেনশন করে দিবেন, অবশ্যই আপনাকে ওই ভ্যালু বা ওই টাইপের ভ্যালু আপনাকে রিটার্ন করতে হবে। আপনি মেনশন করে দিলেন যে আমার মেথডের টাইপটা হবে হচ্ছে মেথডের টাইপটা হবে হচ্ছে যদি স্ট্রিং, আর আপনি রিটার্ন করেন যদি ইন্টিজার, তাহলে কিন্তু কাজ করবে না। আপনি স্ট্রিং ডিক্লেয়ার করলে আপনাকে ওকে স্ট্রিং হিসেবে মেনশন করতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে সবসময় খেয়াল রাখবেন, আমি যখন মেথড থেকে রিটার্ন করি কোনো কিছুকে, তখন কি হয়, রিটার্ন করা ভ্যালুটা আমার মেথডটা যেখানে কল হয় সেই জায়গায় চলে যায়। কি বললাম, মেথড থেকে আমি যে ভ্যালুটাকে রিটার্ন করি, রিটার্ন করা ভ্যালুটা সবসময় আমার মেথডটা যেখানে কল হয় ওই রিটার্ন করা ভ্যালুটা আমার মেথড কলের জায়গায় বসে যায়। এখন তার আগে যদি কোনো ভ্যারিয়েবল থাকে তাহলে ওই ভ্যারিয়েবলে স্টোর হয়ে যাচ্ছে, আর যদি তার আগে কোনো প্রিন্ট স্টেটমেন্ট থাকে তাহলে ডিরেক্ট ভ্যালুটা আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু আমার মেথড থেকে রিটার্ন করলে মেথড থেকে আমি বাহিরে চলে এসে যেখানে মেথডটা কল হয়েছে ওখানে চলে যাই, এর জন্য আপনি যদি রিটার্ন, মনে করেন আমার একটা মেথডের ভিতরে রিটার্ন স্টেটমেন্ট আছে, এখন রিটার্ন সাপোজ 20, সে 20 কে রিটার্ন করছে। এখন এই লাইনটার পরে আপনি যদি মনে করেন লিখলাম যে সিস্টেম ডট আউট ম্যাম, প্রিন্ট, আপনার স্ক্রিন কি ফ্রিজ করা সামথিং? হ্যাঁ আমরা স্প্রিং ফিস করা আপনাদের ইয়া তো দেখতে পাচ্ছেন, মানে কুইজের ইয়াটা শো করে রেখেছি, আর কিছু শো করছি না, আমি জাস্ট এমনি বলছি। আচ্ছা, সব মনে করেন আমার রিটার্ন 20 আছে, রিটার্ন 20 পরের লাইনে আমি কি করলাম, হ্যালো প্রিন্ট করলাম, সেটা কি কাজ করবে? কেউ কি বলতে পারবেন? আমি রিটার্ন 20 করেছি, তারপরের লাইনে মেথডের ভিতরেই, কিন্তু তারপরের লাইনে আমি প্রিন্ট করছি হ্যালো, কাজ করবে কি? করবে না ম্যাম। করবে না। হ্যাঁ, কেন করবে না? কারণ হচ্ছে দেখেন, আমি যখন মেথড থেকে রিটার্ন করছি আমি কিন্তু মেথড থেকে বাহিরে চলে যাচ্ছি, রিটার্ন করা ভ্যালুটা নিয়ে আমি মেথডের বডি থেকে বাহিরে চলে যাচ্ছি। যেহেতু আমি মেথডের বডি থেকে বাহিরে চলে যাচ্ছি, সো অবশ্যই ওই রিটার্নের পরে যদি আমার 10টা, 5টা, 1000টা যে কয়েকটাই লাইন থাকুক না কেন, ওই লাইনগুলো আমার কখনোই এক্সিকিউট হবে না। এর মানে কখনো আমরা রিটার্ন স্টেটমেন্টের পরে কোনো লাইন লিখবো না, কারণ সেগুলা হচ্ছে তো আপনার বলে কখনো এক্সিকিউট হবে না। আপনি যদি ওই কোনো লাইন লিখে রান করেন তাহলেই দেখবেন যে আপনাকে এরর মেসেজ শো করছে যে আনরিচেবল স্টেটমেন্ট, আমি এমন একটা স্টেটমেন্ট লিখেছি যেটা কখনো রিচই করবে না। ওই যে আমরা যখন ব্রেক কন্টিনিউ শিখেছিলাম তখনও কিন্তু এই জিনিসটা দেখেছিলাম যে ব্রেকের পর আমি যদি কিছু লিখি সেটার জন্য আমাকে সেম এরর শো করে যে আনরিচেবল স্টেটমেন্ট, কারণ ব্রেক করলে তো আমার ফাংশনটা বা আমার লুপটা বা এনিথিং ব্রেক হয়ে যাচ্ছে, ওটার পরে কোনো কিছু লিখলে আমার সেটা কাজ করে না। সেম ভাবে কোনো একটা মেথডের ভিতর থেকে আমি যদি কোনো কিছুকে রিটার্ন করি, তাহলে হচ্ছে রিটার্নের পরে আমি যদি কোনো স্টেটমেন্ট লিখি সেগুলো কখনোই আমার এক্সিকিউট হবে না। তো এগুলো সব ছিল হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, এটা হচ্ছে আমি আগের ক্লাসে মেনশন করিনি, আজকে একটু বলে দিই। দেখেন, আমার একটা মেথডের মধ্যে, মনে করেন একটা মেথডের নাম হচ্ছে মেথড 1, ওর মধ্যে আমার দুইটা প্যারামিটার আছে, ও কি করে, ইন্টিজার দিয়ে কাজ করে, দুইটা ইন্টিজার। সেম ভাবে আমি আরো একটা মেথড, আমার সেম ক্লাসের মধ্যে আরো একটা মেথড ডিক্লেয়ার করেছি যেটার নাম হচ্ছে মেথড 1, একই নাম, একই নামের দুইটা মেথড, কিন্তু দুইটার প্যারামিটার গুলা ডিফারেন্ট। এটা পসিবল জাভা। কি বললাম আবার একটু বলি,
আমার একটা ক্লাসের মধ্যে একটা মেথড আছে, নাম হচ্ছে মেথড 1। সেটা কি করছে, দুইটা প্যারামিটার নিচ্ছে, দুইটা ইন্টিজার ভ্যালু নিচ্ছে, ভিতরে কিছু কাজ করলো, কিছু ওইটা আমার কনসার্ন না। এখন মেথডের জাস্ট আমি মানে ডিক্লারেশনটা আমি জাস্ট ফোকাস করি যে আমার একটা মেথড 1 আছে, সে কি করে দুইটা ইন্টিজার দিয়ে কাজ করে বা দুইটা প্যারামিটার আছে। সেম ক্লাসের মধ্যে আমার মেথড 1 নামে আরো একটা মেথড আছে, ও কি করে, ও হচ্ছে মনে করেন 5টা ইন্টিজার নিয়ে কাজ করে। এটা কিন্তু কাজ করবে, কেন কাজ করবে, কারণ আমার মেথডের সিগনেচারটা ডিফারেন্ট। কেন ডিফারেন্ট বা কিভাবে ডিফারেন্ট, মেথড 1, প্রথম যে মেথড 1 ও হচ্ছে দুইটা প্যারামিটার নিয়ে কাজ করে, সেকেন্ড যে মেথড 1 সেটা 5টা প্যারামিটার নিয়ে কাজ করে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিং বেসিক্যালি আমরা 111 এ শিখবো, বাট আপনারা স্লাইডের মধ্যে একটা লাইন দেখবেন, এখানে রেড মার্ক করা একটা লাইন আছে যে আমার হচ্ছে মেথডের নেম সেম হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই প্যারামিটার গুলাকে চেঞ্জ করতে হবে। আইদার একটাও প্যারামিটার নিবে না, আরেকটা 3টা নিচ্ছে, আরেকটা 10টা নিচ্ছে, এরকম একটা ক্লাসের মধ্যে আমার মাল্টিপল মেথডস থাকতে পারে যেটা নেম সেম, সেক্ষেত্রে অবশ্যই আমার প্যারামিটারটা ডিফারেন্ট হতে হবে। মনে করেন দুইটা মেথডেই হচ্ছে দুইটা করে প্যারামিটার আছে, কিন্তু প্রথম মেথডটা একটা স্ট্রিং নিচ্ছে, একটা ইন্টিজার নিচ্ছে, আর সেকেন্ড মেথডটা হচ্ছে আমার একটা ডাবল নিচ্ছে আর একটা ইন্টিজার নিচ্ছে। ওই যে স্ট্রিং আর ডাবলের মধ্যে ডিফারেন্স, কিছু না কিছু একটা ডিফারেন্স আমার থাকতেই হবে। এইভাবে আমার একটা ক্লাসের মধ্যে মাল্টিপল মেথডস থাকতে পারে যেটার নাম সেম হবে, কিন্তু সেটার প্যারামিটারটা কিছু না কিছু ডিফারেন্ট থাকতেই হবে। সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে মেথড ওভার। এগুলো ছিল হচ্ছে সব লাস্ট ক্লাসের জিনিস। আজকে আমরা দেখবো হচ্ছে রিকার্সিভ ফাংশন বা রিকার্সিভ মেথড। আমি একটু এইটাকে অফ করে আমি হচ্ছে আমার অন্য কোডটাকে একটু শেয়ার। আচ্ছা, একটু এখানে দেখেন আমি অলরেডি একটা মেথড ডিক্লেয়ার, একটা ক্লাস ক্রিয়েট করে রেখেছি। এখানে আমার একটা মেইন মেথড আছে, মেইন মেথডের ভিতরে আমি জাস্ট একটা লাইন প্রিন্ট করছি মেইন মেথড, তার ভিতরে আমি কি করছি, মেথড 1 কে কল করছি, মেথড 1 কে আমি কল করছি। তো এখানে হচ্ছে আপনার মেথড 1। সো মেথড 1 এর ভিতরে আমি একটু কিছু কাজ করছি, একটু কোডটা একটু দেখেন, দেখে আমাকে বলেন যে মিস এখানে আউটপুটটা কি আসবে বা কি আসা উচিত, একটু গো থ্রু করেন তো, করে আমাকে একজন একটু বলেন কি আসবে। কি হবে, কেউ আইডিয়া করতে পারছি না যে কি হতে পারে। আচ্ছা, আমরা একটু গো থ্রু করি, লাইন বাই লাইন ফেস করি। আমার প্রথমে কি হচ্ছে, অবশ্যই আমার মেইন মেথডটা ব্যাকএন্ডে কল হচ্ছে, আমি মেইন মেথডে ঢুকবো, মেইন মেথডে ঢুকে আমার প্রথম লাইনটা প্রিন্ট হচ্ছে মেইন মেথড। সেই জিনিসটা আমার প্রথমে আউটপুটে চলে আসবে। দেন আমি মেইন মেথডের মধ্যে কি করছি, মেথড 1 কে কল করছি। আমার নাম হচ্ছে আরেকটা মেথড আছে যেটার নামই হচ্ছে মেথড। সো মেথড 1 কে কল করেছি। সো এই লাইন থেকে, লাইন নাম্বার 5 থেকে সে জাম্প করে কোথায় চলে যাবে, যেই জায়গায় আমার মেথড 1টা ডিক্লেয়ার করা হয়েছে। কোথায় ডিক্লেয়ার করা হয়েছে, লাইন নাম্বার 8। তাহলে আমার এখানে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু আগের ক্লাসে যে মেথড কলগুলো দেখেছিলাম ওগুলো প্যারামিটার ছিল, এইখানে কিন্তু আমার কোনো প্যারামিটার নেই। এটা কি থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। আমার এমন একটা মেথড হতে পারে ও কোনো প্যারামিটার নিচ্ছে না, এখানে যদি কোনো আমি আর্গুমেন্ট পাস না করি তাহলে অবশ্যই এখানে কোনো প্যারামিটার থাকবে না। তাহলে একটা মেথড প্যারামিটারাইজড হতে পারে, নন প্যারামিটারাইজড হতে পারে। প্যারামিটারাইজড মানে হচ্ছে ও কিছু প্যারামিটার নিয়ে কাজ করবে, আর নন প্যারামিটারাইজড হচ্ছে ও মনে করেন কোনো প্যারামিটার নিয়ে কাজ করছে না, বা আমি মেথডটা কল করার সময় কোনো আর্গুমেন্ট পাস করে দিচ্ছি। তো এইটাকে আমি বলবো হচ্ছে নন প্যারামিটারাইজড। প্যারামিটারাইজড, আর আগের ক্লাসে যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমার প্যারামিটারাইজড। আচ্ছা, এখন দেখেন আমি কি করলাম, মেথড 1 কে এখানে কল করছি, যেহেতু আমি কোনো আর্গুমেন্ট পাস করিনি তাহলে ও কি হচ্ছে, জাস্ট যেই লাইনে মেথডটাকে ডিক্লেয়ার করা হয়েছে লাইন নাম্বার 8 এইখানে চলে আসে। আচ্ছা, এখন হচ্ছে সে মেথডের বডির কাজটি এক্সিকিউট। প্রথম লাইন 9 নাম্বার লাইনে কি করছি, আমি মেথড 1 কলিং এই জিনিসটা প্রিন্ট করছি।
তারপর দেখেন আমি লাইন নাম্বার 10 এ কি করছি, আমি মেথড 1 এর বডির ভিতরে আবার মেথড 1 কে কল করছি। মেথড 1 এর বডির ভিতরে আমি কি করছি, আবার মেথড 1 কে কল করছি। এর মানে যেই মেথডে আমি কারেন্টলি আছি সেই মেথডের ভিতরে আমি আবার সেই মেথডটাকেই কল করছি। তাহলে দেখেন কি হচ্ছে, প্রথমে তো আমার এই লাইনটা প্রিন্ট হলো মেইন মেথড, তারপরে আমি মেথড 1 কে কল করেছি, এখান থেকে জাম্প করে এই 8 নাম্বার লাইনে চলে আসলো। এইখান থেকে আমি দেন 9 নাম্বার 10 নাম্বার লাইন এখন এক্সিকিউট হবে। 9 নাম্বার লাইনে প্রিন্ট হচ্ছে আমার মেথড 1 কলিং। তারপর যখন আমি 10 নাম্বার লাইনে চলে যাচ্ছি, কি দেখলাম 10 নাম্বার লাইনে হচ্ছে আমি আবার মেথড 1টাকে কল করছি। এখন বলেন আমি 10 নাম্বার লাইনে তো মেথড 1টাকে কল করেছি, মেথড 1 কে কল করলেও কোথায় চলে যাবে, কত নাম্বার লাইনে যাবে, 10 থেকে? আপনারা চুপ করে থাকলে হবে, বলেন, কাউকে তো রেসপন্স করতে হবে। বলেন, যদি কেউ কথা না বলেন আমি আজকে কাউকে অ্যাটেন্ডেন্স দিচ্ছি না, এটা তো ফর শিওর। এখানে বলেন লাইন নাম্বার 10 থেকে আমি মেথড 1 কে আবার কল করছি, কোথায় যাবে? ম্যাম 10 নাম্বার থেকে কল করলে আবার 8 নাম্বার চলে যাবে না? আচ্ছা দেখুন, এখানে আমি 10 নাম্বার লাইনে হচ্ছে মেথড 1 কে আবার কল করেছি। সো এই লাইন থেকে কোথায় চলে যাব, যেখানে মেথডটাকে আবার ডিক্লেয়ার করা, কোথায় ডিক্লেয়ার করা, লাইন নাম্বার 8 এ। সো বেসিক্যালি আমি 10 থেকে আবার 8 এ চলে যাচ্ছি। সো 8 এ গেলাম, 8 এ যে আবার কি করছি, এই লাইনটা প্রিন্ট হচ্ছে মেথড 1 কল। তারপরে আমি আবার পরের লাইনে মেথড 1 কে আবার কল করছি, এখান থেকে আবার লাইন 8 এ যাব। সো বেসিক্যালি দেখেন এখানে একটা লুপ ক্রিয়েট হয়ে যাচ্ছে মেথড 1 বা লাইন নাম্বার 10 থেকে লাইন নাম্বার 8, লাইন নাম্বার 10 থেকে লাইন নাম্বার 8 কন্টিনিউয়াসলি এই লুপটা চলছে, বা এখানে একটা কি বলবো, একটা ইনফিনিটি বা ইনফাইনাইট টাইপের একটা লুপ ক্রিয়েট হয়ে যাচ্ছে। কিভাবে, আবার যদি একটু গো থ্রু করি দেখেন, এটাতে আসার আগে আমরা হচ্ছে একটু এখানে দেখি, এটা একটু দেখি। আমার একটা ক্লাস আছে যেখানে আমি কি হচ্ছে, আমার একটা মেইন মেথড আছে। তো ব্যাক এন্ডে আমার মেইন মেথড কল হয়েছে, আমি মেইন মেথডে আসলাম। মেইন মেথডের বডির ভিতরে আমি প্রথমে প্রিন্ট করছি হচ্ছে মেইন মেথড। আমার প্রথম আউটপুট হচ্ছে মেইন মেথড। দেন আমি কি করছি, মেথড 1 কে কল করছি। তাহলে লাইন নাম্বার 4 থেকে আমি কোথায় চলে যাব, যেখানে হচ্ছে আমার মেথড 1টা ডিক্লেয়ার করা। কোথায় ডিক্লেয়ার করা, লাইন নাম্বার 7। তো বেসিক্যালি এই লাইন থেকে আমি এইখানে চলে যাচ্ছি, লাইন নাম্বার 7। এখানে আসলাম, মেথড 1 এর ভিতরে আসলো, মেথড 1 এর ভিতরে আমি প্রিন্ট করলাম হচ্ছে মেথড 1। এখন লাইন নাম্বার 8 থেকে লাইন নাম্বার 9 এ আমি কি দেখলাম, এখানে আমি মেথড 2 কে কল করছি। এখান থেকে হচ্ছে আমি মেথড 2 কে কল করছি। প্রথমে মেইন মেথডে ছিলাম, মেইন মেথডের ভিতরে আমার প্রথমে এই জিনিসটা প্রিন্ট হলো মেইন মেথড। তারপর আমি মেইন মেথডের ভিতরে মেথড 1 কে কল করেছি, মেথড 1 কে কল করেছি। তাহলে কোথায় চলে যাবে, যেখানে আমার মেথড 1টা ডিক্লেয়ার করা, এই যে লাইন নাম্বার 7, এখানে চলে আসবে। এখন কি হবে, 8 নাম্বার লাইনটা এক্সিকিউট হবে, এখান থেকে প্রিন্ট হচ্ছে আপনার মেথড 1। তারপর কি করছি, তার ভিতরে মানে মেইন মেথড 1 এর ভিতরে আমি আবার মেথড 2 কে কল করছি। মেথড 2টা কোথায় ডিক্লেয়ার করা, কোন নাম্বার লাইনে চলে যাবে, 8 নাম্বার লাইনে। 8 এ বাবা, আমি না 12 এ যাবে। আমি হচ্ছে 12 এ যাব। মেথড 2টা হচ্ছে আমার এই যে 9 নাম্বার লাইনে মেথড 2টাকে কল করেছি, এইখান থেকে জাম্প করে মেথড 2টা কোথায় ডিক্লেয়ার করা, এই যে এখানে মেথড 2। তাহলে কি হবে, 9 থেকে সে জাম্প করে হচ্ছে এই লাইনে চলে আসলো, লাইন নাম্বার 12। ম্যাম দ্যাট মিন্স মেইন মেথড ফার্স্টে মেথড 1 মানে 8 নাম্বার লাইনে গিয়েছে এবং 9 নাম্বার লাইনে মেথড 2 12 নাম্বার লাইনে গিয়েছে, এরকম। হ্যাঁ হ্যাঁ, আমার জাস্ট একটা লাইন থেকে একটা জায়গা থেকে আমি আরেকটা জায়গায় জাম্প করে যাচ্ছি। প্রথমে মেইন মেথড এক্সিকিউট হলো, মেইন মেথডের ভিতরে আমি আবার মেথড 1 কে কল করছি। সো মেথড 1 কে কল করার জন্য আমি মেথড 1 এর এখানে চলে আসলাম। মেথড 1 এর ভিতরে আমি কি দেখলাম, আমি আবার মেথড 2 কে কল করছি, এই যে এখানে।
মেথড 2টাকে কল করছি। So, যেহেতু মেথড 2 কে কল করেছি তাহলে কি করবো, আবার যেখানে মেথড 2টা ডিক্লেয়ার করা সেখানে চলে যাব। সেই যে আমার মেথড 2টা এই লাইনে ডিক্লেয়ার করা, এখানে চলে আসছে। তারপর কি হচ্ছে, আমি মেথড 2 এই জিনিসটাকে প্রিন্ট করছি। একটু রান করে দেখি তো আমরা এটা এখন আউটপুট কি আসে। এখানে হচ্ছে আমার মেইন মেথড আছে, প্রথমে তো এই লাইনটা এক্সিকিউট হচ্ছে, লাইন নাম্বার 3 প্রিন্ট হলো। তারপর কি করলাম, মেথড 1 কে কল করছি। সো এই লাইন থেকে জাম্প করে 7 নাম্বার লাইনে যেহেতু আমার মেথড 1টা ডিক্লেয়ার করা, আমি এখানে চলে আসলাম। এখন কি করব, মেথডে এসেছি তাহলে মেথডের বডি পার্টটা এক্সিকিউট হবে, মানে লাইন নাম্বার 8 আর 9 এক্সিকিউট হবে। তাহলে 8 নাম্বার লাইনে প্রিন্ট হচ্ছে মেথড 1, দ্যাটস ওয়াই আমার সেকেন্ড আউটপুটটা হচ্ছে আপনার মেথড। তারপরে 9 নাম্বার লাইনে কি করলাম, আমি আবার মেথড 2 কে কল করছি। সো 9 নাম্বার লাইন থেকে জাম্প করে আমি 12 নাম্বার লাইনে চলে যাব, কারণ এই লাইনে মেথড 2টা ডিক্লেয়ার করা। সো এখান থেকে আমি কি করলাম, মেথড 2 তে যেহেতু এসেছি তাহলে হচ্ছে আমি আবার মেথড 2 এর বডির পার্টটা এক্সিকিউট হবে। সো বডির মধ্যে জাস্ট আছে একটা লাইন, সো 13 নাম্বার লাইন, এর জন্য মেথড 2 এই জিনিসটা প্রিন্ট হলো। সো এই যে মেথড 2টা প্রিন্ট হলো। তো তাহলে দেখেন আমার কি হচ্ছে, ফার্স্টে মেইন মেথড কল হচ্ছে, মেইন মেথডের ভিতরে আমি মেথড 1 কে কল করলাম, এর জন্য আমি মেথড 1 এ চলে আসলাম। এখন মেথড 1 এর ভিতরে আমি আবার মেথড 2 কে কল করলাম, এর জন্য আমি আবার মেথড 2 এর মধ্যে চলে আসলাম। তো একটা মেথডের ভিতরে থেকে আমি আরেকটা মেথডকে কল করব। এটা ছিল হচ্ছে আমার নরমাল অ্যাপ্রোচ। এখানে কারো কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। আচ্ছা, এটা যদি না থাকে তাহলে এখন একটু ওই কোডটাতে আসি যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে, এখানে কি করলাম, আমি ফার্স্টে মেইন মেথড, সবসময় তো আমার মেইন মেথড আগে এক্সিকিউট হবে মাস্ট, কারণ আমরা সব এতক্ষণ কি করতাম, মেইন মেথডের মধ্যেই করবি, আমার মেইন মেথডটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট সে কল হচ্ছে। আচ্ছা, মেইন মেথডকে কল করেছি, মেইন মেথডের ভিতর থেকে সেই লাইনটা প্রিন্ট করব। মেইন মেথডের ভিতরে হচ্ছে আমি মেথড 1 কে কল করেছি। সো মেথড 1 কে কল করলে মেথড 1টা যেখানে ডিক্লেয়ার করা সেখানে চলে যাবে, হুইচ ইজ লাইন নাম্বার 8, সেখানে আসলাম। এখন এখান থেকে কি হবে, আমার যেহেতু মেথড 1টা কল হয়েছে, এর মানে এখন মেথড 1 এর বডির পার্টটা এক্সিকিউট হবে, মানে লাইন নাম্বার 9 আর 10 এক্সিকিউট হবে। 9 নাম্বার লাইনে হচ্ছে আমার আউটপুট আছে, মানে প্রিন্ট হচ্ছে যে মেথড 1 কল, সেই লাইনটা এক্সিকিউট হলো। প্রথম আউটপুট আসলে হচ্ছে আমার, মানে সেকেন্ড আউটপুট, প্রথম আউটপুটটা যেটা আসবে মেইন মেথড, সেকেন্ড আউটপুট আসলে হচ্ছে আমার মেথড 1 কলিং। এখন আমি কি করলাম দেখে, আমি আবার মেথড 1 কে কল করছি। সো বেসিক্যালি আগের প্রবলেমে কি ছিল, আমি মেথড 1 থেকে এখানে মেথড 2 কে কল করেছিলাম, ওখান থেকে আমি মেথড 2 তে চলে গিয়েছিলাম। কিন্তু এখন আমি কি করলাম, মেথড 1 এর ভিতরে আমি আবার মেথড 1 কেই কল করছি, মানে একটা মেথড সে তার বডির ভিতরে তাকেই কল করছে বা নিজেকেই সে আমাকে কল করছে। তাহলে কি হচ্ছে দেখেন, এই লাইন থেকে মেথডকে কল করলে কি হয়, মেথডটা যেখানে ডিক্লেয়ার করা সেখানে চলে যায়। সো এই মেথড 1টা কোথায় ডিক্লেয়ার করা, লাইন নাম্বার 8 এ, এর জন্য কি হবে, এর জন্য কি হবে আপনার এই লাইন থেকে 3 নম্বর লাইন থেকে আবার আমি 8 এ চলে যাব। এখন আবার মেথড 1 আসলাম, প্রিন্ট হলো মেথড 1 কলিং, এটা আমার থার্ড আউটপুট। তারপর কি করছি, আবার মেথড 1 কে কল করছি, তাহলে কি হবে, এই লাইন থেকে আবার 8 নম্বর লাইনে চলে যাবে। তো দেখেন এইটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, কোনো জায়গায় কিন্তু সে থামবে না। আমি একটু রান করে আপনাদেরকে দেখাই, দেখেন কন্টিনিউয়াসলি আমার মেথড 1 কলিং এই জিনিসটা প্রিন্ট হচ্ছে। একদম শুরুতে আপনার মেইন মেথড এটা প্রিন্ট হয়েছে, তারপরে মেথড 1 কলিং প্রথমবার প্রিন্ট হলো, দেন আমি যখন ওর ভিতরে আবার ওকে কল করছি, বেসিক্যালি রিকারশন বলতে বোঝায় যে আমি সেম জিনিস, একটা মেথড নিজেকে আবার বারবার কল করছি। রিকারশন মানে কি, মানে রিপিটেডলি বা কন্টিনিউয়াসলি আমি একই কাজ বারবার করছি। আমি একটা মেথড সে নিজেকেই যখন আবার নিজেকে কল করছে, এটাকে বেসিক্যালি আমরা রিকারশন। দেখেন এটা একটা ইনফাইনাইট লুপ ক্রিয়েট হয়ে গিয়েছে, কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, কারণ লাইন নাম্বার 10 থেকে লাইন 8 এ যাবে, 10 থেকে 8 এ যাবে, 10 থেকে 8 এ যাবে, এরকম করে কন্টিনিউয়াসলি লুপ চলতেই থাকবে, আমার এইটা কোনো জায়গায় থামবে। এখন যখনই একটা মেথড নিজেকে আবার কল করে সেটাকে আমরা বলি হচ্ছে রিকারসিভ মেথড। এখন কথা হচ্ছে রিকারসিভ মেথডের একটা তো সমস্যা দেখলাম, যে আমার এইভাবে যখন একটা মেথড নিজেকে বারবার কল করে, ও তো থামছে না, একটা ইনফাইনাইট লুপ ক্রিয়েট হয়ে যাচ্ছে। এর জন্য কি করতে হয়, আমি যখনই একটা মেথডকে রিকারসিভ মেথড হিসেবে লিখি, বা একটা মেথড যখন একটা রিকারসিভ মেথড
হয় বা একটা মেথডের ভিতরে যখন আমি তাকে আবার কল করি, সেই ক্ষেত্রে আমার দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে আমার বেস কেস, আরেকটা হচ্ছে আমার রিকার্সিভ কেস। বেস কেসটা কি, পরে ওখানে আসি। রিকার্সিভ কেসটা কি? রিকার্সিভ কেস মানে যেই কাজটা আমি চাচ্ছি বারবার হতে থাকে, এটা হচ্ছে রিকার্সিভ কেস। যেরকম এই যে দেখো কন্টিনিউয়াসলি কাজ করছে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই আছে। তো আমার বেস রিকার্সিভ কেস হচ্ছে আমি যেই কাজটাকে চাচ্ছি যে ও বারবার হতেই থাকে। তাহলে বেস কেসটা কি? বেস কেসটা বেসিক্যালি ইন্ডিকেট করে, আচ্ছা আমি এটাকে একটু করে নিই, আদারওয়াইজ আমার প্রোগ্রাম হ্যাং করে আমার এটা অফ। আচ্ছা, সো বেস কেসটা কি? বেস কেস হচ্ছে এমন একটা কেস বা বেসিক্যালি এমন একটা কন্ডিশন আমাকে দিয়ে দিতে হবে যে ওই কন্ডিশনে তুমি পৌঁছে গেলে তোমার রিকারশনটা বা আমার এই যেই কাজটা রিকার্সিভলি বা রিপিটেডলি হচ্ছিল সেই জিনিসটা থেমে যাবে। রিকার্সিভ কেস মানে আমি যেই কাজটাকে রিপিটেডলি করতে চাচ্ছি, যে হ্যাঁ তুমি এক এক করে যোগ করতেই থাকো, কোনো একটা নাম্বারের সাথে 1 করে আমি ইনক্রিমেন্ট করতেই থাকবো। কিন্তু আমি যদি ওটাকে কোনো না থামে তাহলে কি হবে? আমি যদি 1 থেকে স্টার্ট করি, বিলিয়ন্স অফ নাম্বার পর্যন্ত সেটা চলতে থাকে। কিন্তু আমি যদি এরকম একটা কন্ডিশন দিয়ে দিই যে যখন আমার নাম্বারের ভ্যালুটা 10 হয়ে যাবে তখন তুমি আমার রিকারশনটা থামিয়ে দিবে, বা তখন হচ্ছে 1 যোগ করাটা আমি বন্ধ করে দেবো। এই যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটাকে আমি হচ্ছে বেস কেস বলি, বা টার্মিনেশন কেস বা টার্মিনেশন কন্ডিশন, আপনি এনিথিং বলতে পারেন। একটা রিকার্সিভ ফাংশনের বা একটা রিকার্সিভ মেথডের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিকার্সিভ কেস যেটা আমার কন্টিনিউয়াসলি চলতে থাকবে, আরেকটা হচ্ছে আমার বেস কেস যেই কন্ডিশনটা আমার স্যাটিসফাই করলে আমার ওই জিনিসটা বা রিকার্সিভলি বা রিপিটেডলি যে কাজটা হচ্ছিল ওই কাজটা থেমে যাবে। কাইন্ড অফ আমরা লুপে কি করি, লুপটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকে, যখন লুপের কন্ডিশনটা আর স্যাটিসফাই করে না তখন আমার মানে কি বলে, তখন আমার লুপটা থেমে যাচ্ছে। আমি যদি একটা ওয়াইলের ভিতরে লিখে দিই যে ওয়াইল নাম ইজ বেটার দেন 10, যতক্ষণ পর্যন্ত নাম্বারটা আমার 10-এর থেকে বড় হবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলতে থাকবে। যখনই নাম্বারটা মনে করেন আমি নাম্বার ডিক্রিমেন্ট করছিলাম, কমতে 10-এর থেকে ছোট হয়ে গেল, তখন আমার প্রোগ্রামটা থেমে যায়। সেম ভাবে আমার রিকারশনে কি হচ্ছে, রিকারশনে একটা কাজ রিপিটেডলি চলতে থাকবে। এখন কাজটা কি? কাজটা মনে করেন আমি যে একটা মেথডকে, ওই মেথডটা একটা মেথড ইটস কলিং ইটসেলফ, ও নিজেকেই কল করছে, সেই কলটা বারবার করতেই থাকবে। কোথায় থামবে? যখন আমার বেস কেসটা পেয়ে যাবে বা আমার যখন কন্ডিশনটা বেস কেসের কন্ডিশনটা স্যাটিসফাই করবে তখন সে নিজেকে কল করা থামিয়ে দেবে। হ্যাঁ, কিছু বলবেন কেউ? আচ্ছা ম্যাম, এখানে কি বেস কেসটা কি মানে একটা কন্ডিশনে বেস কেস থাকবে নাকি একাধিক মানে আপনি মোর চাইলে দ্যান ওয়ান কন্ডিশন? এন্ড অপারেটর দিয়ে অর অপারেটর দিয়ে মাল্টিপল কেসকে একসাথে কম্বাইন করে দিতে পারি, ঠিক আছে? চাইলে মাল্টিপল কেস দিতে ওকে পারি, ম্যাম, কোনো সমস্যা নেই। বুঝছি। আচ্ছা, এখন কথা হচ্ছে রিকারশনের সুবিধাটা কি? রিকারশনের সুবিধাটা হচ্ছে, আপনাদের স্লাইডে এখানে অনেক কিছু ডিটেলস আছে, আমি অত কিছু দেখাবো না। এখানে স্লাইডে দেখবেন অনেক কিছু, যেমন এই যে দেখেন এখানে পিকচারটা যদি একটু চেক করেন যে দ্যাট দেয়ার ইজ এ রিকারশন লাইন্ডার ইন মাই বেড, আচ্ছা না, রিকারশন আন্ডার মাই বেড। আচ্ছা দেখেন কি হচ্ছে, আমার এখানে একটা মানুষ শুয়ে আছে, ওর বেডের নিচে আবার ওরই আরেকটা কপি, মানে একই কাজ রিপিটেড, মানে রিকারশন মানে হচ্ছে একই জিনিস বারবার। এখন এই যে এখানে ওর বেডের নিচে যে আবার এই যে সেম সিচুয়েশনটা, যে ও বেডে শুয়ে আছে বা বসে আছে, পাশে ওর ড্যাড দাঁড়িয়ে আছে, এখন ও আবার একই জিনিস বলছে যে দেয়ার ইজ এ রিকারশন আন্ডার মাই বেড। তাহলে ওর নিচে যদি আবার চেক করে তাহলে কি দেখবে? একই জিনিস। বেসিক্যালি একটা মেথড নিজেকে বারবার কল করছে, যে অ্যাক্ট অফ আ মেথড কলিং ইটসেলফ, এটাকে আমরা বলি হচ্ছে রিকার্সিভ মেথড। আচ্ছা, এখানে কিছু লেখা আছে, এগুলো আপনারা পড়বেন, আমি ওভাবে বোঝো করছি না। রিকারশনে বা লুপের মধ্যে আমরা বেসিক্যালি লুপটাকে অ্যাভয়েড করার জন্য আমরা রিকারশন ইউজ করি। লুপ আর রিকারশনের মধ্যে ওভাবে কোনো মানে তেমন খুব একটা ডিফারেন্স নেই। লুপটা দিয়েও আমি কি কাজ করি, একই কাজ রিপিটেডলি করার জন্য ইউজ করি। রিকারশন ইউজ করে আমি হচ্ছে একই কাজ রিপিটেডলি করার জন্য ইউজ করি। আমার রিকারশনের জন্য হচ্ছে আমাকে যেগুলো একটা কন্ডিশন দিতে হয় বা একটা বেস কেস দিতে হয়, আমার লুপের ক্ষেত্রেও হচ্ছে আমাকে একটা কন্ডিশন দিয়ে দিতে হয়। লুপের ক্ষেত্রে কি হয়, কন্ডিশনটা যখন আর স্যাটিসফাই করে না, হ্যাঁ বল কিছু বলবেন তো?
আমার লুপের ক্ষেত্রে কি হয়, লুপের ক্ষেত্রে হচ্ছে যখন কন্ডিশনটা আমার আর স্যাটিসফাই করে না তখন হচ্ছে আমার লুপটা থেমে যায়। আর কি হয়, বেস কেস বা আমার রিকার্শনের ক্ষেত্রে যখন বেস কেসটা স্যাটিসফাই করে তখন আমার প্রোগ্রামটা থেমে যাচ্ছে। একটা সুবিধা হচ্ছে আমার লুপের ক্ষেত্রে আমাকে হচ্ছে অনেক বড় বড় কোড লিখতে হয়, যেরকম আমরা এখন দেখবো যে আমরা কিভাবে রিকার্শন ইউজ করে বড় বড় প্রোগ্রামকে ছোট ছোট কোড বা অল্প লাইন অফ কোডের মধ্যে হচ্ছে আমি সলভ করতে পারি। রিকার্শনের একটা বড় সুবিধা হচ্ছে যে আমার রিকার্সিভ ফাংশন বা রিকার্সিভ মেথড লেখার কারণে আমি বড় বড় কোডকে ছোট লাইন অফ কোডের মধ্যে হচ্ছে শেষ করতে পারছি বা আমি কমপ্লিট করে ফেলতে পারছি, আমাকে কম কোড লিখতে হচ্ছে। আর আরেকটা মানে একটা অসুবিধা বলতে পারেন রিকার্সিভ ফাংশনের একটা অসুবিধা হচ্ছে যে আমাকে ওই যে বারবার মেথড কল হচ্ছে না, সেই ক্ষেত্রে আমার মেমোরি একটু বেশি লাগছে, একটু মেমোরি বেশি লাগছে। বাট এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি মানে অনেক বড় একটা প্রোগ্রাম মনে করে, অনেক বড়, কারণ আমাকে অনেক কিছু কাজ করতে হয়। তো রিকার্শন ইউজ করে আমরা কি হয়, আমরা কি করি, ওই বড় প্রোগ্রামটাকে ছোট ছোট সাব প্রবলেমে ভাগ। রিকার্শন ইউজ করে আমরা একটা বড় প্রবলেমকে ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করি। মনে করেন আমি যদি এখানে একটু দেখাই, এটা নিচে একটু দেখে আমাকে বলবো হচ্ছে আমাকে যদি 10 দিয়ে দেয়, 10 দিয়ে দেয়, আমার কাজ হচ্ছে কি প্রথম 10টা নাম্বার বা 1 থেকে 10 পর্যন্ত নাম্বারের সামেশন আমাকে বের করতে হবে। আমাকে যদি বলে 10 দিয়ে দিল, আমি বললাম যে আমি 1 থেকে 10 পর্যন্ত সবগুলা ন্যাচারাল নাম্বারের সামেশন বের করবো। সো বেসিক্যালি 1 প্লাস 2 প্লাস 3 এরকম করে আপ টু 10 পর্যন্ত যাবে, প্লাস 3 প্লাস 4 প্লাস 5 9 10। এখন দেখেন এই যে কাজটা, এই কাজটা আমি কি করলাম, আমি হচ্ছে লুপ চালিয়ে তো অবভিয়াসলি করতে পারি। কি করব, লুপটা আমার 1 থেকে স্টার্ট করব, আমার হচ্ছে লেস দেন অর মানে হ্যাঁ লেস দেন অর ইকুয়ালস টু 10 পর্যন্ত চলবে, দেন আমি সেটার সাথে সাম করতে পারি। এই কাজটা আমরা রিকার্শন ইউজ করেও করতে পারি। ওই যে বললাম না যে একটা বড় প্রবলেমকে আমি ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করতে পারি। এখন দেখেন আমি কি করব, আমি নিজে সবগুলাকে যোগ করব, মানে যে 1 এর সাথে 2, 2 এর সাথে 3, 3 এর সাথে 4 এভাবে যোগ করব। আমি কি করব, কারেন্টলি মনে করেন এটা একটা মানুষ, এটা একটা মানুষ, ঠিক আছে, প্রত্যেকটাকে আপনি একটা একটা করে মানুষ চিন্তা করেন। লাস্টের যে মানুষটা, ওই মানুষটা থেকে আমি স্টার্ট করছি, ওর মধ্যে কারেন্ট ভ্যালু হচ্ছে 10। এখন ও দেখলো কি ওর আগে অনেকগুলা মানুষ আছে, বা আমি চাচ্ছি যে সবগুলার সামেশনটা কত হবে সেটা আমি জানি না। আমার কি করলাম, আমি লাস্টের এই মানুষটা থেকে স্টার্ট করলাম যে হ্যাঁ আমি ওকে বললাম যে হ্যাঁ আমার কাছে কারেন্টলি 10 আছে। ও কি করবে, ওর কাছে যে 10 ছিল ও তার আগের পার্সনকে, এই মানুষটাকে বলে দিল যে হ্যাঁ আমার কাছে এখন 10 আছে। ও কি করলো, যে ও জানে যে হ্যাঁ আমার পরের মানুষের কাছে 10 আছে, আমার কাছে তো 9 আছে, টোটাল হচ্ছে 9। কাজ শেষ। এখন ও কি করবে, ওর সামনে তো অনেকগুলা মানুষ আছে, ওর সবগুলার কনসার্ন না, বা সবগুলার কাছে মানে সবার কাছে কতগুলা করে নাম্বার আছে বা কতগুলা করে, আমি যদি অ্যাপেলের সাথে কম্পেয়ার করি যে আমার লাস্ট পার্সনের কাছে 10টা আপেল আছে, ওনার কাছে 9টা আপেল আছে, ওনার কাছে 8টা আপেল আছে, এখন টোটাল কতগুলো আপেল আছে আমি সেটা ক্যালকুলেট করব। সেটার জন্য আমি কি করব, মানে আমি দেখলাম যে হ্যাঁ এটা হচ্ছে মনে করেন আপেল, এটা 10 নম্বর লাইনে যে আছে সেটা হচ্ছে আপেল। এখন আগে অনেকগুলো মানুষ আপনি দেখতে পাচ্ছেন, এখন সবার কাছে যে আমি সেটা যোগ না করে আমি কি করলাম, আমার কাছে কয়টা আপেল আছে সেইটা আমি আমার সামনের জনকে বলে দিই। আমি বললাম যে হ্যাঁ আমার কাছে 10টা আপেল আছে, আমি এই যে এই পার্সনটাকে বলে দিচ্ছি। ও কি করলো, ও জানে যে আচ্ছা ঠিক আছে আমার পরের জনের কাছে 10টা আছে, আমার কাছে 9টা আছে, টোটাল হচ্ছে 19টা। এখন ও কি করবে, ও হচ্ছে তার আবার আগের পার্সনকে বলে দিল যে আমার কাছে এখন 19টা আছে, মানে হচ্ছে ও হচ্ছে এই দুজনের সাবমিশনটা বলবে, নিজেরটা আর তার পরের মানুষের, সেই 19টা। এখন ও কি করলো, এই যে 8 নাম্বার যে, ও হচ্ছে জানে যে আমার পরের মানুষের কাছে হচ্ছে টোটাল 19টা আছে, আমার কাছে টোটাল 8টা, তাহলে যত হচ্ছে সে হচ্ছে তার আগের মানুষকে। সো বেসিক্যালি একটা বড় প্রবলেম ছিল যেটা আমার সবগুলাকে যোগ করতে হতো, আমি সবগুলাকে আমি নিজে যোগ না করে বা আমি সবার কাছে যে যোগ না করে যে তোমার কাছে কয়টা আছে, তোমার কাছে কয়টা আছে, এই জিনিসটা না করে আমার কাছে কয়টা আছে সেইটা আমি আমার আগের জনকে বলবো। ও আবার কি করলো, ওর কাছে কয়টা and আমার হচ্ছে 10, টোটাল হচ্ছে 90, সেটা হচ্ছে আবার এই 8%কে বলে দিল। আবার এই 8% কি করলো, 19 এর সাথে 8 যোগ করলে যত হচ্ছে সেটা হচ্ছে এই 7th পার্সনকে বলে দিল।
এরকম করে চলতে 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 কোথায় থামবে, যখন হচ্ছে আমি কারেন্টলি 1 নাম্বার পার্সেন্ট একদম শুরুতে চলে আসছি, তখন সে কি করবে, ও এই যে এখানে টোটাল যোগ করে যত হবে সেটার সাথে 1 কে যোগ করবে, যোগ করে টোটাল যে সামেশনটা পাবে সেটাই হচ্ছে আমার লাইনের মধ্যে বা এখন পর্যন্ত কতগুলো অ্যাপেল আছে সেই জিনিসের সামেশন। তো দেখেন একটা বড় টাস্ক ছিল যে আমাকে অনেকগুলা নাম্বার যোগ করতে হচ্ছিল। আমি বললাম যে না, আমি সবগুলাকে যোগ করবো না, আমি নিজের যোগটা বা আমার কাছে কয়টা আছে সেটা বলে আমি আমার সামনের জনকে বলে দিলাম যে হ্যাঁ আমার কাছে এই কয়টা আছে। এটা ছিল একটা এক্সাম্পল। এখন মনে করেন আপনারা কলেজে থাকতে ফ্যাক্টোরিয়াল শিখেছেন, যে 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি, 4 into 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? 4 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কি, 4 into 3 ফ্যাক্টোরিয়াল। এখন কি করেন দেখেন, আমি হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, আমি বললাম যে হ্যাঁ আমি 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করতে চাই। তো আমি কি করলাম, আমার যে ভ্যালুটা উইচ ইজ 4 সেটা ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এখন এই 3 ফ্যাক্টোরিয়ালটা বের করা আমার কনসার্ন, এই 3 ফ্যাক্টোরিয়ালটা আবার আমার পরের জন্য। সো কারেন্টলি ছিল হচ্ছে 4 into 3 ফ্যাক্টোরিয়াল, এখন 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে কত, 3 into 2 ফ্যাক্টোরিয়াল। এখন এই যে 2 ফ্যাক্টোরিয়াল এটা বের করা আবার আমার কনসার্ন না, এটা হচ্ছে আমার পরের জন্য। সো পরের জন কিভাবে বের করবে, সে জানে যে আগে থেকে কি ছিল, আপনার 4 into 3 ছিল, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 into 1 ফ্যাক্টোরিয়াল। সেম ভাবে এই 1 ফ্যাক্টোরিয়াল বের করাটা আমার কাজ না বা এই পার্সনের কাজ না। ও কি করবে, ও তার পরের মানুষটাকে বলে দিল যে হ্যাঁ আমার কাছে এখন পর্যন্ত এই জিনিসটা আছে। সো 1 ফ্যাক্টোরিয়ালটা আবার তার পরের মানুষটা বের করবে, যে 4 into 3 into 2 এটা তো আগে থেকে ছিল, আর 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। এর মানে কি টোটাল ক্যালকুলেশনটা কিন্তু আমি করিনি, আমি জাস্ট আমার কাছে কত নাম্বার আছে কারেন্টলি সেটা করলাম, সেটা ইনটু পরের ফ্যাক্টোরিয়ালটা বের করার কাজ আরেকজনের মধ্যে দিয়ে। মনে করেন বড় একটা প্রজেক্ট বানাতে হবে, আপনি কি করলেন, আপনার পার্টটা কমপ্লিট করার পর আপনার ওই পার্টটা যেটুকু কমপ্লিট হয়েছে সেইটা সহ আপনি পরের মানুষটার কাছে হ্যান্ড ওভার করবেন। পরের মানুষটা কি করলো, তার কাছে অলরেডি একটা পার্ট কমপ্লিট, সে হচ্ছে তার পার্টটা কমপ্লিট, এখন 2টা পার্ট কমপ্লিট হয়ে গেছে। এখন সে আবার কি করবে, তার পার্ট 1 আর পার্ট 2 যে 2টা পার্ট কমপ্লিটেড ছিল সেই 2টা পার্ট সে আবার থার্ড পার্সনটা কি করলো, সে তার কাছে তো অলরেডি পার্ট 1 আর পার্ট 2 কমপ্লিটেড ছিল, সে হচ্ছে থার্ড পার্টটা কমপ্লিট করে আমার প্রজেক্টটাকে কমপ্লিট করবে। এইভাবে কোনো বড় একটা টাস্ককে আমি যখন ছোট ছোট সাব টাস্কে ভাগ করছি, সেইভাবে সাব টাস্কে ভাগ করে আমি রিকার্সিভ ফাংশন ইউজ করে জিনিসটাকে সলভ করা আমার জন্য ইজিয়ার হচ্ছে, কারণ আমাকে একা সব কাজ করতে হচ্ছে না, আমি আমার নিজের পোর্শনের কাজটা করছি, করে আমি সেম কাজটা, দেখেন কাজ কিন্তু সেম। এই যে 3 ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমাকে কি করতে হচ্ছে, 3 into 3 minus 1 ফ্যাক্টোরিয়াল, দেখেন তো এই কাজটা করছি না, 3 minus 1 ফ্যাক্টোরিয়াল বা 4 ফ্যাক্টোরিয়ালটা বেসিক্যালি কি ছিল, 4 into 4 minus 1 ফ্যাক্টোরিয়াল, এটাই তো করছি না। 4 minus 1 হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, 3 minus 1 হচ্ছে 2। এই যে এইভাবেই তো কাজটা করছি, আমি একই কাজ রিপিটেডলি করছি। সো এইভাবে আমরা এই জিনিসটা আমরা কোডে দেখবো, কোডে দেখলে আরেকটু ক্লিয়ার হবে, জাস্ট থিওরিটিক্যাল পার্টটা দেখো না। এইভাবে কোনো একটা টাস্ককে আমি যখন রিপিটেডলি বা রিকার্সিভ ফাংশন ইউজ করে আমি এভাবে বড় একটা টাস্কে ছোট ছোট সাব টাস্কে আমি কমপ্লিট করতে পারি। এতটুকু যে দেখালাম, কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? নো ম্যাম। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে এই কোডটা একটু দেখি। এই যে দেখেন, এটা হচ্ছে আমার একটা রিকার্শনের একটা কোড। আচ্ছা, একটু দেখি কি হচ্ছে। আমি হচ্ছে ওই যে দেখালাম না 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব। মনে করেন আমি বললাম যে প্রথম 4টা ন্যাচারাল নাম্বারের সামেশন বের করে দাও, মানে 1 প্লাস 2 প্লাস এরকম করে আপ টু n পর্যন্ত। এখন n এর ভ্যালু ধরে নিচ্ছি আমি 4, দ্যাটস ওয়াই আমি এখানে 4 পাস করে দিলাম। আচ্ছা, এখানে কি করছি, আমি একটা মেথডকে কল করছি যেটার নাম হচ্ছে আমার রিকার্সিভ সাম। তো রিকার্সিভ সাম মেথডটাকে কল করছি। আচ্ছা, মনে করেন ধরলাম এটা নাই, একটু চিন্তা করে বলেন তো, এই যে রিকার্সিভ সাম আমি মেথডটা লিখেছি, এই মেথডটা কি ভয়েড টাইপের হবে নাকি অন্য কোনো ডেটা টাইপের হবে? একটু বলেন তো, কি মনে হয়, ভয়েড হবে নাকি অন্য কোনো ডেটা টাইপের হবে? এটা কিন্তু দেখে বুঝতে হবে।
ম্যাম ভয়েড ভয়েডই হবে। হবে। না দেখেন, ভয়েড হলে কি হতো, ভয়েড হলে সে কোনো কিছু রিটার্ন করে না। বেসিক্যালি আমি এখানে কি করছি, মেথড কলের আগে একটা ভ্যারিয়েবলের মধ্যে কোনো একটা ডেটাকে স্টোর করছি। ও যদি ভয়েড টাইপের হয় এর মানে কি, ও কোনো কিছু রিটার্ন করবে না। So, ও যদি কোনো কিছু রিটার্ন না করে তাহলে আমি এই অ্যান্সারের মধ্যে কাকে স্টোর করব। সবসময় খেয়াল রাখবেন, মেথড কলের আগে যদি এরকম ভাবে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা থাকে অথবা মেথড কলের আগে ডিরেক্টলি প্রিন্ট স্টেটমেন্ট থাকে, যেটা আমরা আগে ক্লাসে দেখেছিলাম, এর মানে অবশ্যই মেথডটা কোনো একটা কিছু রিটার্ন করবে। এখন কি রিটার্ন করবে বা কোন ডেটা টাইপের ভ্যালু রিটার্ন করবে সেটা কিন্তু আমি আবার এইটা দেখে বুঝতে পারছি। এই যে দেখেন, জাভাতে এটা একটা সুবিধা যে আমি এইখানে যে ডেটা টাইপটা নিচ্ছি এর মানে অবশ্যই আমার এই মেথডটা ইন্ট ডেটা টাইপের ভ্যালু রিটার্ন। কারণ মনে করেন এখান থেকে আমি যদি স্ট্রিং রিটার্ন করি, তো স্ট্রিংকে কি ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা যায়? যায় না। সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন, যখন মেথড কলের আগে কোনো ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি কোনো ভ্যালুকে অথবা আগে প্রিন্ট স্টেটমেন্ট আছে, দ্যাট মিনস অবশ্যই আমার মেথডটা কোনো একটা কিছু রিটার্ন করবে। কারণ রিটার্ন না করলে তো সে ভয়েড, ভয়েড মানে সে কোনো কিছু রিটার্ন করে না। আর আগের ক্লাসে আমরা দেখেছিলাম ভয়েড মানে থাকলে হচ্ছে বাই ডিফল্ট নান রিটার্ন বা নাল রিটার্ন। এই জিনিসটা খেয়াল রাখবেন। এটা কিন্তু আপনাদের কোয়েশ্চেনে মেনশন না করা থাকলেও আপনাকে মেথড কল দেখে বুঝতে হবে যে আমার মেথড থেকে কিছু রিটার্ন করবে নাকি কিছু রিটার্ন করবে না। আচ্ছা, এখন আসি হচ্ছে এই জায়গায়। দেখেন আমি কি করলাম, রিকার্সিভ সামের মধ্যে আমি 4 পাস করে দিলাম, বা এই মেথডটা কলের সময় আমি 4 পাস করে দিচ্ছি। সো 4 একটা ইন্টিজার ভ্যালু। সো এই যে আমার মেথডটা, সো মেথডটা কি হবে, ইন্ট ডেটা টাইপের ভ্যালু সে রিটার্ন করবে। কিভাবে বুঝলাম, এই যে এখানে আমি স্টোর করছি। আচ্ছা, দেন আমি কি করলাম, এই 4টাকে ক্যাচ করার জন্য এটা আমার আর্গুমেন্ট, আর এখানে আমি একটা প্যারামিটার নিয়ে নিচ্ছি নাম। ও কি করছে, ও হচ্ছে ইন ডেটা টাইপ, কারণ ম্যাচ করতে হবে। এখন দেখেন আমি এখানে কি করছি, প্রথমে দেখি ইনিশিয়ালি নামের ভ্যালু কত পাস করেছি, 4। আমি এখানে চেক করছি যে নাম কি ইকুয়ালস টু 0 না, কারণ নামের ভ্যালু হচ্ছে আমার 4, নট ইকুয়ালস টু 0। তাহলে কি হবে, আমার ইফ কন্ডিশন স্যাটিসফাই করবে না, এর মানে লাইন নাম্বার 11 12 স্যাটিসফাই মানে এক্সিকিউট হবে। কোথায় চলে যাব, এলসে। এলসে যে আমি কি করছি দেখেন, নাম প্লাস, এইখানে কি করছি বলুন তো, এই লাইনটাতে এখানে কি করেছি, এই যে যেটা মার্ক করলাম, এই মার্ক করা পোর্শনে কি করছি, বলেন এখানে কি করছি আমি, এটাকে এখানে লিখতে বলেন এই লাইনে কি কাজ হচ্ছে। এখানে কি কাজ করছি বলছেন না কেন, সবাই চুপ করে থাকলে হবে। এখানে কি কাজ করছি, কি হচ্ছে এখানে এই লাইনে, রিকার্সিভ কল হচ্ছে আমি আবার মেথডটাকে কল করছি। হ্যাঁ, আমি আবার এখানে মেথডটাকে কল করছি। আচ্ছা, একটা জিনিস দেখি, মাত্র কে কথা বললেন, ম্যাম আমি। আচ্ছা শুভজিৎ, আচ্ছা ঠিক আছে। আমি একটা জিনিস কিন্তু খেয়াল রাখছি, ঠিক আছে, কারা ক্লাসে কথা বলছেন কারা চুপ করে থাকছেন, আমি সেটার উপর বেস করে কিছু একটা করব, যেটা আমি ঈদের পর আপনাদেরকে জানাবো যে ওটার উপর বেস করে আমি কি করছি, বা ওটা আমি কিন্তু ট্র্যাক রাখছি। এর আগে ক্লাসে কারা কারা কথা বলেছেন আমার কাছে রেকর্ডিং আছে, ওই হিসেবে বেস করে আমি কিছু একটা করব। আপনার ক্লাস এরকম চুপ করে থাকলে তো হবে না, ক্লাস করছেন অবশ্যই আপনাদেরকে কি বলে, আপনাদেরকে রেসপন্ড করতে হবে, আদারওয়াইজ এরকম চুপ করে থাকলে হবে। আচ্ছা দেখেন, এখানে আমি কি করছি, আমি রিকার্সিভ সাম এই মেথডটাকে এখানে কল করেছিলাম, এই 4টাকে আমি পাস করে দিয়েছি আমার নাম ভ্যারিয়েবল। আমি এখানে চেক করছি যে নামটা কি আমার 0 না, নামের ভ্যালু তো আমার 4। যেহেতু 4 এই কন্ডিশন স্যাটিসফাই করছে না, আমি এলসে চলে যাচ্ছি। এলসে যে কি করছি দেখেন, এখানে লিখলাম রিটার্ন, দেন নাম প্লাস রিকার্সিভ সাম এন নাম মাইনাস 1। এটা একটু দেখি এখানে কি হচ্ছে। সো আমার ইনিশিয়ালি নামের ভ্যালু কত ছিল, 4। আমি কি করলাম, 4 প্লাস, দেন আবার মেথডটাকে কল করলাম, বা একদম শুরু থেকে যদি দেখাই, এই যে এই মেথডটাকে আমি ফার্স্টে কল করেছিলাম 4 দিয়ে, এখানে আমি 4 দিয়ে মেথডটাকে কল করেছি, এটা আমি ফার্স্ট কল করলাম। এখন কল করার কারণে আমার এই যে এখানে আসলো 9 নাম্বার লাইনে আসলো, ইফ স্যাটিসফাই করলো না, এলসে গেল। এলসে যে আমি কি করছি, রিটার্ন করছি, তাকে রিটার্ন করছি নাম প্লাস রিকার্সিভ সাম নাম মাইনাস 1।
এখন দেখেন এই লাইন থেকে কোথায় যাচ্ছি, নাম প্লাস নামের ভ্যালু কত ছিল আমার 4 প্লাস আমি আবার এই মেথডটাকে কল করছি, এই মেথডটাকে কল করছি, কিন্তু এখন কল করার সময় কাকে পাস করে দিচ্ছি, নাম -1। সো নামের ভ্যালু ছিল আমার 4, সো 4 - 1 হচ্ছে 3। এই লাইনটাকে কল করছি। আচ্ছা এখন দেখি এই লাইনটাতে কি করছি, আমি আবার মেথডটাকে কল করছি, এর মানে কি আবার মেথডের বডিতে চলে যাবে বা এই যে 9 নাম্বার লাইনে চলে যাচ্ছে। সো কারেন্টলি আমি যখন 9 নাম্বার লাইনে যাচ্ছি, সো এই যে আমার 9 নাম্বার লাইনে এইখানটাতে আমার নামের ভ্যালু হচ্ছে এখন 3। সো আবার চেক করি 3 কি আমার 0 না, 3 আমার 0 না, যেহেতু 0 না এর মানে ইফ কন্ডিশন স্যাটিসফাই করছে না, আমি এলস এ চলে যাচ্ছি। এলস এ যে আমি রিটার্ন করব, কাকে রিটার্ন করব, নাম প্লাস রিকার্সিভ সাম নাম মাইনাস। তাহলে দেখেন এই যে এই পোর্শনটা, এইটার থেকে আমার কি হচ্ছে, এখান থেকে বেসিক্যালি আমার নাম প্লাস রিকার্সিভ সাম। সো কারেন্টলি নামের ভ্যালু হচ্ছে 3 এন্ড রিকার্সিভ সামে কি পাস করে দিচ্ছি, নাম -1, তাহলে 3 - 1 হচ্ছে 2। এই জিনিসটা আমি পাস করব। এগেইন আবার আমার মেথডটা কল হচ্ছে রিকার্সিভ সাম, আবার 9 নাম্বার লাইনে যাচ্ছি, এখন নামের ভ্যালু হচ্ছে 2। সো 2 কি ইকুয়ালস টু 0 না, 2 আমার ইকুয়ালস টু 0। তাহলে কি করব, আবার এলসে যাব, এলসে যে আমি কাকে রিটার্ন করে দিচ্ছি, দেখেন রিটার্ন করা জিনিসটা কিন্তু আমি এখনো পাস করিনি, আমি জাস্ট লাইনটা লিখছি যে হ্যাঁ আমি কি রিটার্ন করব, কোথায় রিটার্ন করবো এই জিনিসটা পরে আসছি, বাট আমি রিটার্ন করার জিনিসগুলোকে আমি জাস্ট এভাবে লিখে দিচ্ছি। আচ্ছা এখন দেখেন ওই যে 2, সো 2 তো আমার 0 না, তাহলে এগেইন আমি এলসে যাব, এলসে যে আমি কি করছি 2 প্লাস ওই যে নাম প্লাস, সো 2 প্লাস রিকার্সিভ সাম কাকে পাস করে দিচ্ছি, 2 - 1 which is 1। এগেইন আবার এখানে রিকার্সিভ সাম মেথডটাকে কল করেছি, সো আমি চেক করব যে 1 কি আমার ইকুয়ালস টু 0 না, 1 আমার ইকুয়ালস টু 0 না, যেহেতু ইকুয়ালস টু 0 না তাহলে কোথায় যাবে, আমি আবার এলসে যাব, এলসে যে কি করছি, এলসে যে আমি আবার এই জিনিসটাকে কল করব, এলসে যে বেসিক্যালি এখানে কি হচ্ছে, নাম প্লাস কারেন্টলি নামের ভ্যালু হচ্ছে আমার 1, সো 1 প্লাস রিকার্সিভ সাম কাকে পাস করে দিচ্ছি, 1 - 1 which is 0। এখন দেখি আমার এই যে আমার এইভাবে মেথডটা বারবার কল হচ্ছে, এখন কারেন্টলি আমার নামের ভ্যালু হচ্ছে 0। এখন আমি আবার লাইন নাম্বার 9 এ যে চেক করেছি, এই যে এই পোর্শনটা যে 9 এ যে চেক করছি যে এখন নামের ভ্যালু হচ্ছে আমার 0। সো নাম কি আমার 0, এখন কিন্তু আমার ইফ কন্ডিশনটা স্যাটিসফাই করছি, যেহেতু স্যাটিসফাই করছি আমি কাকে রিটার্ন করে দিচ্ছি, 0 কে রিটার্ন করে দিচ্ছি। এখন বলে রিটার্ন করা ভ্যালুটা সবসময় কোথায় যায়, যেখানে মেথডটাকে কল করেছি সেই জায়গায় বসে যায় না। তাহলে একটু দেখেন আমি মেথডটাকে কোথায় কল করেছিলাম, এই লাইনে কল করেছিলাম, এই লাইনটাতে কল করেছিলাম। সো এই যে কল করার কারণে আমার 0 এসেছিল, এই 0টা আমি এখানে চেক করলাম যে নাম ইকুয়ালস টু 0, হ্যাঁ 0, তাহলে আমি কাকে রিটার্ন করে দিচ্ছি, নামটা which is basically 0, এটাকে আমি রিটার্ন করে দিচ্ছি। সো রিটার্ন করা ভ্যালুটা কোথায় যায়, যেখানে মেথডটাকে কল করেছি, কোথায় কল করেছি, এই যে এইখানে মেথডটাকে কল করেছিলাম। সো এই জায়গাটায় এসে কি হবে, ওই যে রিটার্ন করা যে 0টা ছিল ওই 0টা বসে যাবে। আচ্ছা এখন দেখি 1 + 0 ইকুয়ালস টু কত, 1। এখন এই 1টা কোথায় যাবে, এই 1টা কেন এসেছিল, ওই যে আমি এইখানে মেথডটাকে কল করেছিলাম না, রিকার্সিভ সাম দিয়ে 1 কে কল করেছিলাম না, এটার জন্যই তো বেসিক্যালি আমার এই কাজটা হয়েছে। এই যে এগুলোর প্রত্যেকের আগে কি আমার এরকম করে একটা রিটার্ন ছিল, প্রত্যেকটা মেথডের আগে কিন্তু আমার একটা করে রিটার্ন স্টেটমেন্ট ছিল, আমি রিটার্ন ওয়ার্ডটা লিখি নাই। আচ্ছা এখন এই যে 1টা পেলাম, এই 1টা কোথায় যাবে, এই জায়গায় মেথডটাকে যে কল করেছিলাম সেই জায়গায় চলে যাবে। সো এই জায়গায় বেসিক্যালি আমার 1 চলে আসে, এই যে 1 চলে আসে। এখন দেখো 2 + 1 এই 3, এই 3টা কোথায় যাবে, এই যে আমার মেথডটা কল হয়েছিল এইখানে, এই যে 2 দিয়ে যখন আমি মেথডটাকে কল করেছিলাম এই জায়গায় বসে যাবে, এই যে 2 + 1 which is 3, এটা হচ্ছে আমার এই মেথড কলে বসে যাবে। সেখানে 2 + 3 হচ্ছে 3, চলে বসিয়ে ফেললাম। এখন দেখেন 3 + 3 হচ্ছে 6, এই 6টা কোথায় যাবে, এই যে এখানে মেথডটাকে আমি কল করেছিলাম সেইখানে হচ্ছে আপনার 6টা বসে যাবে। দেন 6 + 4 কত, 10, এই 10টা কোথায় যাবে, এই 10টা হচ্ছে আমি এই যে রিকার্সিভ সাম দিয়ে 4 দিয়ে যে স্টার্ট করেছিলাম, এই 4টা কোথায় কল করেছিলাম, এই যে আমার মেইন মেথড, এই যে মেইন মেথড আমি কল করেছিলাম, এই যে হাইলাইট করা,
রিকারসিভ সাম 4। এইখানে বেসিক্যালি এই যে 10টা, এই 10টা রিটার্ন হচ্ছে। সো এখানে যদি 10 রিটার্ন হয়, তার আগে আছে একটা ভ্যারিয়েবল অ্যান্সার। অ্যান্সারের মধ্যে আমার 10টা স্টোর হয়ে যাবে। দেন আমি যখন প্রিন্ট করব আমার আউটপুট শুড বি। একটু রান করে দেখি। ওই যে দেখেন আমার আউটপুট হচ্ছে 10। দেখেন আমার একটা মেথড থেকে একটা মেথড কন্টিনিউয়াসলি কল হচ্ছে। তো আমি কি করছি, প্রত্যেকবার কারেন্ট আমার নামের যে ভ্যালু সেই নাম্বারটাকে যোগ করছি, সাথে সাথে আমি হচ্ছে আবার ওই মেথডটাকে কল করছি। কল করার সময় আমি নামের ভ্যালু হচ্ছে একটা কমিয়ে দিচ্ছি। কেন কমিয়ে দিচ্ছি? কারণ হচ্ছে আমি যে কাজটা করতে চাচ্ছিলাম যে 4 এর সাথে 3 যোগ করবো, 3 এর সাথে 2 যোগ করবো, 2 এর সাথে 1 যোগ করবো, এরকম করে চলতে থাকবে। কোথায় যে থামবে? এখন আপনি চাইলে এখানে 0 কন্ডিশন দিয়েও চেক করতে পারেন, আপনি চাইলে 1 দিয়েও করতে পারেন, অ্যান্সার দুটোরই সেম আসবে। কারণ আমি তো শেষে যাচ্ছি 1 পর্যন্ত, এটার জন্য কিন্তু আমার ওই যে 10 আসবে, ওটায় কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন বেস কেসের কন্ডিশন কি হবে এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনাকে বের করতে হবে কাজটা কি হচ্ছে। দেখেন এই যে জিনিসটা, এই জিনিসটা আমরা একটু সিমুলেশনে দেখি। তাদের স্লাইডের মধ্যে সুন্দর করে এই জিনিসটা দেওয়া আছে। এখানে স্লাইডে কিছু জিনিস আছে, এগুলো একটু পড়বেন নিজে থেকে। আচ্ছা, এই যে সেম প্রবলেমটা যেটা আমি এক্সপ্লেন করলাম এখানে দেওয়া আছে, এখান থেকে আচ্ছা, প্রথমে দেখেন আমার মেইন মেথডের মধ্যে আমি রিকারসিভ মেথড দিয়ে 4 কে কল করলাম। এটা ছিল আমার ফার্স্ট কল, প্রথমবার আমি মেথডটাকে কল করছি। আচ্ছা, এখন কল করার পরে কোথায় চলে যাবে, যে এখানে আমার মেথডটাকে ডিক্লেয়ার করা সেখানে চলে যাবে। সেইখান থেকে আমি হচ্ছে এই যে 4 পাস টু নামের মধ্যে কারেন্টলি আমার 4 আছে। আচ্ছা, এখন আমি চেক করছি যে 4 কি আমার ইকুয়ালস টু 0, 4 তো আমার ইকুয়ালস টু 0। কোথায় চলে যাবে? এলসে চলে যাবে। এলসে যে আমি রিটার্ন কি করছি, 4 প্লাস রিকারসিভ মেথডকে কল করছি, কিন্তু এখন হচ্ছে 4 মাইনাস 1 পাস করছি। সো বেসিক্যালি আমি 3 কে পাস করছি। এগেইন এখান থেকে আমি কি করছি, আবার মেথডটাকে কল করছি, রিকারসিভ মেথড। এর মানে কি হবে? এর মানে হচ্ছে যে এখানে যেহেতু আমি আবার মেথডটাকে কল করছি, বা এই কাজটাই তো হচ্ছে, রিকারসিভ মেথডকে আবার কল করলাম, এই লাইন থেকে জাম্প করে সে আবার এইখানে চলে আসে। এই লাইনটাতে চলে আসার সময় সে এখন 4 মাইনাস 1 হচ্ছে 3, ও হচ্ছে 3 কে পাস করবে। একটু ইয়া করে দেখি। আচ্ছা, সো দেখেন এখন হচ্ছে আমি 3 পাস করে দিচ্ছি, নামের মধ্যে এখন কারেন্টলি আমার 3 আছে। তো আবার চেক করছি 3 কি আমার 0 না, 3 তো আমার 0 না। তাহলে কি করছি, আমি হচ্ছে এখন 3 প্লাস রিকারসিভ মেথডকে কল করছি। এখন কল করার সময় আমি আবার 2 কে পাস করে দিচ্ছি, বা 3 মাইনাস 1 কে পাস করে দিচ্ছি। তারপর কি হবে, ওই 2টাকে নিয়ে এসে আবার মেথড কল যাবে। এই যে এখানে কারেন্টলি কি ছিল, 3 পাস টু নাও, এখন হয়ে যাবে আবার 2 পাস টু নাও। তো এখান থেকে আবার 2 কি 0 না, 2 0 না, এলসে যাব। এলসে যে 2 প্লাস রিকারসিভ মেথড 2 মাইনাস 1, এই যে 2 প্লাস রিকারসিভ মেথড 2 মাইনাস 1। তো এখন কি হচ্ছে, 2 মাইনাস 1 হচ্ছে 1, আমি আবার 1 এ পাস করে দিচ্ছি, এই যে 1 পাস হয়ে গেল। দেন আবার সেম কাজ করছি, 1 প্লাস রিকারসিভ মেথড 1 মাইনাস 1, 1 মাইনাস 1 হচ্ছে 0। তো এখন 0টা হচ্ছে আমি নামের মধ্যে পাস করব। এখন দেখেন কি হচ্ছে, আমি মেথড, আমার নামের ভ্যালু হচ্ছে 0, সো নামের ভ্যালু যেহেতু 0, সো আমি 0 কে রিটার্ন করব। সো এই যে 0 রিটার্ন টু দ্য লাস্ট মেথড কল, যে এখানে মেথডটাকে লাস্ট বার কল করেছিলাম। কোথায়? এই যে এই পোরশনটাতে। সো এইখানে কি হবে, এখানে হচ্ছে আপনার 0টা বসে, এইখানে কি হচ্ছে আমার 1 প্লাস রিকারসিভ মেথড যে 0 ছিল, 1 প্লাস 0 হচ্ছে 1। তারপর কি হবে, আবার ওই যে আমার যে বারবার যে রিটার্ন করছিলাম, যে রিকারসিভ মেথড 1 ছিল, সো 2 প্লাস 1 হচ্ছে 3। দেন আবার এই 3টা কোথায় যাবে, 3 প্লাস রিকারসিভ মেথড 2, যে 3 প্লাস 3 6, এরকম করে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ওই যে 10টা হচ্ছে আমি একদম শুরুতে মেইন মেথডের মধ্যে যে রিকারসিভ মেথডটাকে কল করেছিলাম সেইখানে ভ্যালুটা বসেছে। বলেন বুঝি কিনা যে প্রবলেমটা দেখা, প্রথম দিকে হয়তো একটু কনফিউজিং লাগবে আর একটু কঠিন লাগতে পারে, বাট রিকারশনটা বেসিক্যালি আপনারা যত কোড করবে জিনিসটা আপনাদের জন্য তত ইজি হবে, মানে বুঝতে সুবিধা হবে। এই প্রবলেমটা কারো কোনো সমস্যা? আচ্ছা ম্যাম, রিকারশনের কি ট্রেসিংও আছে আমাদের? রিকারশনের ট্রেসিং, হ্যাঁ আচ্ছা। এই যে দেখেন একটা কল থেকে আরেকটা কলে কিভাবে গেল না, এই জিনিসটি আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাতে হবে। আপনারা হচ্ছে ম্যাম তাহলে একদিক দিয়ে মানে একবার ট্রেস নিচে যায় আবার একবার ট্রেস উপরে যায়, মানে উল্টায় যায় আবার।
হ্যাঁ লাস্ট বেসিক্যালি আনসার কি পাওয়ার জন্য। হচ্ছে, হ্যাঁ কি হচ্ছে, আমি হচ্ছে এই যে এইখানে মেথডটা দেখেন কঠিন কিছু না, এখানে মেথডটাকে আমি কল করলাম, সেই মেথডটা কল করলে কি হবে, যে এখানে চলে আসলো, এখানে চলে আসার পর সে কিছু ইফ এলস কন্ডিশন চেক করবে, ইফটা স্যাটিসফাই হলো না, এলসে গেল, এলসে যে কি করছে নামের ভ্যালু ইনিশিয়ালি হচ্ছে 4, 4 কল করার পর সে আবার মেথডটাকে কল করছে কিভাবে 4 - 1 মানে এখানে 3 পাস করে দিচ্ছে, সো এখানে কি হচ্ছে আবার মেথডটাকে কল করছি, তাহলে সে আবার এখানে যাবে, এই যে যাবে একই কাজ করবে, কন্টিনিউয়াসলি কাজ করছে, কল হচ্ছে, প্রথম কাজ কি বারবার কল করছি, কন্টিনিউয়াসলি কল করতে করতে যখন আমি বেস কেসে চলে আসছি, দেখেন বেস কেসে কিন্তু আর মেথডটা নিজেকে কল করছে না, ওই রিকার্সিভ কেসে কিন্তু বারবার নিজেকে কল করছে, কিন্তু বেস কেসে সে আর কল করছে না নিজেকে, সে জাস্ট একটা ভ্যালুকে রিটার্ন করে দিচ্ছে। তো এইখান থেকে মানে যখনই বেস কেসটা স্যাটিসফাই করবে ও রিটার্ন করা স্টার্ট করছে, এখানটা রিটার্ন করলো, এটারটা এই পাশে আসলো, তারপরে আগের মেথড কল থেকে রিটার্ন করলো, এরকম করে কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। মানে ফার্স্টে হচ্ছে মেথড কল হতে থাকে কন্টিনিউয়াসলি, যখনই বেস কেসে আমি রিচ করি তারপর হচ্ছে রিটার্ন করা স্টার্ট। আচ্ছা জি ম্যাম। ঠিক আছে, কেউ মনে হয় চ্যাটে কিছু লিখেছে না হ্যান্ড রেজ করেছিলেন, আচ্ছা ঠিক আছে, এই যে জিনিসটা দেখেন, এই যে বারবার যে আমার মেথডটা কল হচ্ছে, যে কাজটা হচ্ছে কোনটা আগে কল হচ্ছে কোনটা পরে কল হচ্ছে, এই জিনিসটা আমার হচ্ছে একটা স্ট্যাক ডেটা স্ট্রাকচারের মধ্যে স্টোর হয়, কি নাম বললাম স্ট্যাক, এই যে স্ট্যাক, STACK, বলেন স্ট্যাক, স্ট্যাক মানে কি, বা আপনারা রিয়েল লাইফে স্ট্যাক দেখেছেন অনেক, একটা স্ট্যাকের এক্সাম্পল বলেন তো। ম্যাম ওই যে ডেক অফ ম্যাম কার্ডস। একসাথে অনেকগুলো কার্ড জমা রাখা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জমায়ে রাখা। হ্যাঁ কার্ডের স্ট্যাক অথবা কি বইয়ের স্ট্যাক থাকতে পারে না, অনেকগুলা বই আপনার এরকম আছে, একটা পর একটা একটা পর একটা, ফাইলের স্ট্যাক। হ্যাঁ ফাইলের স্ট্যাক, কত প্লেট কিছু স্ট্যাক। আচ্ছা সো বেসিক্যালি আপনার স্ট্যাকের মধ্যে হচ্ছে আপনারা যখন 220 করবে তখন স্ট্যাক ডেটার স্ট্রাকচারটা ডিটেইল ভাবে করবে। একটা জিনিস একটু বলেন তো, স্ট্যাকের মধ্যে আমি মনে করেন প্রথমে তো এই বইটা রাখলাম, এই যে ফার্স্টে এই বইটাকে রেখেছি, তার উপরে সেকেন্ড বইটা, তার উপরে এইটা, এরকম করে চলতে থাকবে। আমি সবার প্রথমে কোন বইটাকে বের করতে পারবো, নিচের বইটাকে কি বের করতে পারবেন? মনে করেন নিচে হ্যাঁ আমাকে কি করতে হবে, প্রথমে এইটাকে বের করব, তারপরে এইটাকে বের করব, তারপরে এইটাকে বের করব, দেন একটাকে বের করব। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এটা আপনাদের 110 এর টপিকটা, জাস্ট আমি কি বললাম লাস্ট ইন ফার্স্ট আউট, বিফোর, কারণ সবার লাস্টে যে জিনিসটাকে আমি ঢোকাচ্ছি স্ট্যাকের মধ্যে সেটা সবার প্রথমে বের হচ্ছে, লাস্ট ইন ফার্স্ট আউট, কারণ প্রথমে তো এটাকে ঢুকিয়েছিলাম এই যে এইটা, ওকে তো আমি বের করি ফার্স্ট ইন ফার্স্ট আউট না, এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, সবার লাস্টে আমি যাকে ঢুকিয়েছি তাকে হচ্ছে আমি প্রথমে বের করছি, তারপরে সেকেন্ড লাস্টটা, তারপরে থার্ড লাস্টে। এখন এই জিনিসটা কেন বললাম, এই যে আমার মেথডটা বারবার কল হচ্ছিল না, প্রথমে মেইন মেথড কল হলো, এর মানে কি স্ট্যাকের মধ্যে সবার প্রথমে কাকে আমি ঢুকাচ্ছি, মেইন মেথডকে, কারণ মেইন মেথডটা আগে কল হয়েছে, তারপর স্ট্যাকের মধ্যে আমি কাকে ঢুকাচ্ছি, এই মেথডটা, এই যে রিকার্সিভ মেথড দিয়ে 4 কে কল করছি, ওকে ঢুকাচ্ছি, তারপর আমি কাকে ঢুকাচ্ছি দেখেন এখানে আসলো, এলসে যেও সে কি করছে 4 - 1 3, সেটাকে ঢুকাচ্ছি, এইভাবে কন্টিনিউয়াসলি কাজ করবে। কেউ একজন কিছু বলতে চাচ্ছেন, কিছু বলবেন কেউ? আচ্ছা আচ্ছা ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম স্ট্যাকে কি শুধু মেথড গুলো, স্ট্যাকে এলিমেন্ট কি শুধু মেথড, মানে মেথড গুলো কি স্ট্যাকে ঢুকতেছে? আচ্ছা মেথড কল গুলো হচ্ছে আমি স্ট্যাকের মধ্যে রাখছি, কিন্তু যে মেথড কলটাকে আমি যখন রাখছি না তখন ওইটার সাথে সাথে ওর মধ্যে যে লোকাল ভ্যারিয়েবল, প্যারামিটার, আর্গুমেন্ট যা যা আছে সবকিছু একবারে ঢুকছে, ঠিক আছে? আমি জাস্ট পুশ করছি বা একটা একটা করে ঢুকাচ্ছি মেথড কলটাকে, জাস্ট বোঝার সুবিধার জন্য যে কাজ করছে কিভাবে কাজ করছে, বা কোনটা আগে বের হবে কোনটা পরে বের হবে। ঢুকানোর সময় আমি মেইন মেথডটাকে আগে পুশ করছি বা আগে স্ট্যাকের মধ্যে ঢুকাচ্ছি, তারপরে এই মেথডটা, কিন্তু বের করার সময় কি করছিলাম দেখেন তো, আমি যদি একটু বের করা, আমি একটু এটাকে যদি আবার রান করি, দেখেন ফার্স্ট কল ছিল এইটাই যেভাবে করে চললো, রিটার্ন করাটা স্টার্ট হলো কোথায়, এই যে একদম এখানে জিরোটাকে রিটার্ন করলাম, সেই যে এই যে রিকার্সিভ মেথড জিরো, এটাকে কি আমি সবার লাস্টে ঢুকিয়েছিলাম না স্ট্যাকের মধ্যে, কারণ সবার প্রথমে তো মেথড 1 মেইন মেথড ঢুকেছে, তারপর হচ্ছে রিকার্সিভ মেথড 4, রিকার্সিভ মেথড 3, রিকার্সিভ মেথড 2, রিকার্সিভ মেথড 1, রিকার্সিভ মেথড 0। সো আমার স্ট্যাকের শুরুতে বা টপে আছে হচ্ছে রিকার্সিভ মেথড 0টা, দেন কি করছি বের করার সময় আমি টপ থেকে বা একদম শুরুতে প্রথম যে বইটা আছে বা প্রথম যে মেথডটা আছে সেটাকে বের করলাম,
তারপরে রিকার্সিভ মেথড 1 কে বের করলাম, রিকার্সিভ মেথড 2 কে বের করলাম, এরকম করে করে একবারে মেইন পর্যন্ত যাচ্ছে। এই জিনিসটা যে বললাম না, এই যেখানে দেখেন ইচ স্ট্যাক ফ্রেম। আচ্ছা এখানে কি বলেছে যে ইচ মেথড when called gets allocated into the stack frame। এই স্ট্যাক ফ্রেমের মধ্যে প্রত্যেকটাকে আমি এক একটা ফ্রেম করছি, একটা যে পজিশন বা একটা যে জায়গা, প্রত্যেকটাকে একটা ফ্রেম করছি। সো প্রত্যেকটা মেথড যখন কল হচ্ছে আমার স্ট্যাক ফ্রেমের মধ্যে একটা একটা করে ঢুকছে। জাস্ট নর্মালি চিন্তা করেন আপনার কাছে একটা খালি জায়গা আছে, আপনি একটা একটা করে বই ঢুকাচ্ছেন। তো প্রথমে একটা বই রাখলেন, তার উপর একটা বই রাখলেন, তার উপরে আরেকটা বই রাখলেন। সেম ভাবে একটা মেথড কল হলো স্ট্যাকের মধ্যে রাখলেন, আবার মেথড কল হলো তার উপরে রাখলেন, তার উপরে রাখলেন। আচ্ছা each stack frame consists of the information about the called method like its local variables, argument pass, return value etc. এখন বইটাকে আপনি যখন স্ট্যাকের মধ্যে রাখবেন, এখন বইয়ের ভিতরে যা ইনফরমেশন আছে সেগুলোও তো আপনার কাছে আছে, রাইট? বইয়ের মধ্যে কতগুলো ইন্ডেক্স, কতগুলো চ্যাপ্টার, কতগুলো পেজ নাম্বার সবকিছু আছে। সেম ভাবে আপনি যখন একটাকে মেথডকে বারবার রাখবেন, প্রথমে মেইন মেথড, তারপর মেথড 2, তারপর মেথড 1, যেমন এটা হচ্ছে আপনাদের এই যে মাত্র যে প্রবলেমটা দেখানো সেটা আছে। প্রথমে মেইন মেথডটা কল হয়েছে, তারপর রিকার্সিভ মেথড 4 কল হয়েছে, তারপর রিকার্সিভ মেথড 3, রিকার্সিভ মেথড 2, রিকার্সিভ মেথড 1, রিকার্সিভ মেথড 3। এইটা হচ্ছে আমি স্ট্যাকের মধ্যে একটা একটা করে ঢুকিয়েছি। বের করার সময় কি হচ্ছিল যদি একটু দেখি, এখানে রিকার্সিভ মেথড থেকে 0 থেকে কি হচ্ছিল, আমার 0 রিটার্ন হয়েছিল, সো এটাকে থেকে যখন নিতে পারেন। হ্যাঁ, সো এখানে হচ্ছে আমার 0টা রিটার্ন হবে। সো ওই রিটার্ন করা ভ্যালুটা আবার কার সাথে যোগ হবে, এইখান থেকে যা রিটার্ন হয়েছিল এরকম করে যোগ করতে 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 সে একদম মেইন মেথডে এসে আমার সে প্রিন্ট হচ্ছে। বলেন বুঝে কিনা এতটুকু যা দেখালাম? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে হবে। আচ্ছা যদি কোয়েশ্চেন না থাকে, ওই যে দেখো রিটার্ন করলাম 0, সো এখানে কি হচ্ছে 1 প্লাস 0টা রিটার্ন হলো, 2 প্লাস 1টা রিটার্ন হলো, দেন এই যে 2 প্লাস 1 যোগ করে 3 হচ্ছে, 3 প্লাস 3টা রিটার্ন হলো, দেন 3 প্লাস 3 হচ্ছে 6, 4 প্লাস 6 হচ্ছে 10। সো বেসিক্যালি আমার ফাইনালি আমার 10 যত, এই 10টা হচ্ছে আমার মেইন মেথড থেকে প্রিন্ট হচ্ছে। সো আমি যখন মেথডটাকে কল করছি বা একটার পর একটা কাজ হচ্ছে, তখন কি হচ্ছে মেইনটা যাচ্ছে, তারপর মেথড 4, মেথড 3, মেথড 2, মেথড 1, মেথড 0 এইভাবে। আর যখন কল মানে আপনার বের হচ্ছে বা রিটার্ন হচ্ছে, তখন আমার স্ট্যাকের শুরু থেকে বের হচ্ছে, মানে মেথড 0টার ভ্যালুটা আগে রিটার্ন হবে, তারপর মেথড 1 এরটা রিটার্ন হবে, মেথড 2 এরকম করে কন্টিনিউয়াসলি যাবে। আচ্ছা এখন একটু ফ্যাক্টরিয়ালের এক্সাম্পলটা আমরা দেখি। এটা তো ছিল জাস্ট নরমাল 4টা নাম্বার বা আপনার হচ্ছে 1 থেকে n পর্যন্ত। এখন দেখেন আমি যদি n এর ভ্যালু এখানে 10 দিয়ে দেই, তাহলে কি করবে সে 10টা নাম্বার, প্রথম 10টা নাম্বারের সামেশন বের করে দেখাবে। এই যে প্রথম 10টা নাম্বারের সামেশন হচ্ছে 55, মানে ক্যালকুলেট করে দেখেন, লুপ চালিয়ে দেখেন একই অ্যান্সার আসবে। আচ্ছা সেকেন্ড একটা একটু দেখি। আচ্ছা এই যে ফ্যাক্টরিয়াল, এখানে আমি অলরেডি লিখে রেখেছি বা আপনাদের হিসেবে দেখালাম না, যে আমি যদি 4 ফ্যাক্টরিয়াল বের করতে চাই আমাকে কি করতে হবে, 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, মানে এই যে এটাকে আবার মেথডটাকে কল করছি ফ্যাক্টরিয়াল, এই মেথডটাকে আমি আবার কল করব, দেন আবার কি হচ্ছে যে এই মেথডটা থেকে কি পাচ্ছি আমি 3 ইন্টু আবার 3 মাইনাস 1 2 ফ্যাক্টরিয়াল, এই যে একই কাজ করছি, ফ্যাক্টরিয়াল মেথডটাকে কল করছি, ভ্যালুটা নিয়ে এখানে এসে চলে আসছে, এখানে আসলো, দেন আমি কি করলাম লাস্টে যে 0 পর্যন্ত চেক করলাম। আপনি চাইলে 1এও থামাতে পারেন, কোনো সমস্যা নেই, আগেরটার মতোই সেম, আপনি 1এও থামাতে পারেন, যে 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, সো ওখানে চাইলে এখানে 1এও থামাতে পারেন, কোনো প্রবলেম নেই। সো আমি চেক করলাম যে নাম্বারটা কি আমার 0, কেন 0 হলে কি হয়, আমরা কি জানি 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, বা আপনি যদি এটাকেও বাদ দিন 1 ফ্যাক্টরিয়াল, এতটুকু দিলেও আমার একই কাজ করবে। আচ্ছা এখানে দেখেন আমি তো এটাকে তাহলে চেঞ্জ করে দিই, কি করলাম 4 ফ্যাক্টরিয়াল বের করার জন্য আমি পুরো নিচে 4 ফ্যাক্টরিয়াল বের করব না, আমি জাস্ট 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল বের করার জন্য আমি মেথডটাকে আবার করব। সেম ভাবে 3 ফ্যাক্টরিয়াল বের করার জন্য আমি পুরো কাজ করব না, আমি কি করছি জাস্ট 3 ইন্টু আবার মেথডটাকে কল করছি, কিন্তু কল করার সময় একটা ভ্যালু কমিয়ে দিচ্ছি। অ্যাগেন 2 ফ্যাক্টরিয়াল আমি পুরো বের করব না, আমি জাস্ট 2 ইন্টু 1 2 মাইনাস 1 1 ফ্যাক্টরিয়াল বের করার জন্য মেথডটাকে আবার করব। এইভাবে চলছে, যখনই আমি 1 ফ্যাক্টরিয়াল পেলাম, আমি জানি 1 ফ্যাক্টরিয়াল এর ভ্যালু হচ্ছে 1, এর জন্য যখনই আমার নামের ভ্যালুটা 1 হচ্ছে আমি 1টাকে রিটার্ন করে দিচ্ছি। আদারওয়াইজ আমি কি করছি, ওই যে 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, এর জন্য আমি নামের সাথে আমি ইন্টু করে আবার মেথডটাকে
দেখেন এটাকে রান করে দিতে দেখায়। 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে আপনার 20, 5 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে আমার 120, সেটা কম্পাইল করে রান করব, একই কাজ সেটা 120। আপনাদের বেসিক্যালি দেখেন এখানে কিন্তু আমার কোড বেশি লিখতে হয়নি, জাস্ট আমার কোড মেইন কোড কত, আমার জাস্ট 4টা লাইন অফ কোড, বা এই যে জাস্ট বেসিক্যালি 2টা লাইন, যে আমার একটা কেসে হচ্ছে আমি মেথডটাকে কল করা অফ করে দিচ্ছি, খালি রিটার্ন করে দিচ্ছি বেস কেসে, আর আদার বাকি কেসে আমি কি করছি, আমি মেথডটাকে কন্টিনিউয়াসলি কল করছি, আর সেটার সাথে সাথে কি করছি, কারেন্ট ভ্যালুটাকে মাল্টিপ্লাই করে আমি মেথডটাকে আবার কল করছি। সো আমি এই যে এখানে রিটার্ন করছি, সো রিটার্ন কিন্তু সে আগে কাজ করবে, সে বারবার মেথডটাকে কল করতে থাকবে, যখনই সে বেস কেসে পৌঁছে যাবে তখন হচ্ছে রিটার্ন করা স্টার্ট করবে। সেই 1টা রিটার্ন হবে কোথায়, ওই যে আপনার এখানে হচ্ছে 2 মাইনাস, নাম্বারের মান 1 আসলে 1 রিটার্ন করবে। হ্যাঁ, যখন আমার নাম্বারের ভ্যালুটা 1 হচ্ছে তখন সে 1 রিটার্ন করবে, যখন সে রিটার্ন করা স্টার্ট করলো সে কন্টিনিউয়াসলি রিটার্ন করতেই থাকবে, করতে করতে যখন একদম সবার লাস্টে একদম কাজ শেষ হয়ে যাবে, এই যে রিকার্সিভ ফ্যাক্টোরিয়াল 5 এখানে চলে আসবে, তখন টোটাল যে রিটার্ন করা ভ্যালুটা এখানে যে 120 আসবে, ওই 120টা আপনার এই যে মেইন মেথডটাকে কল করেছিলাম এই 120টা এখানে স্টোর হবে, যেটা প্রিভিয়াসলি অ্যানসার ভ্যারিয়েবলে স্টোর হবে, দেন আমি অ্যানসারটাকে প্রিন্ট করলে সে আমাকে 1 করবে। বলেন বুঝি কিনা, বা কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আপনাদেরকে আমি কয়েকটা কাজ দিব যেগুলো আপনারা বের করে দেখবেন, মানে এগুলো হচ্ছে রিকারশন দিয়ে সলভ করবেন, রিকারশন বা রিকারসিভ সলভ ইউজিং রিকারসিভ। কি করবেন আপনারা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবেন, প্রিন্ট 1 to 10 রিকারশন ইউজ করে প্রিন্ট করবেন, ঠিক আছে, 1 to 10 পর্যন্ত, দেন রিভার্স প্রিন্টটা করবেন, প্রিন্ট উল্টা কাজটা করবেন 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করবেন। দেখেন এখানে আপনি কি কন্ডিশন দিবেন, সে কন্টিনিউয়াসলি প্রিন্ট করতে থাকবে। সো প্রথমে মনে করেন সে 1 থেকে স্টার্ট করবো, এরকম করে আপনি বেস কেসে কন্ডিশন দিন যে আমার কারেন্ট নামের ভ্যালু যদি ইকুয়ালস টু 10 হয়, সেক্ষেত্রে সে শুধু প্রিন্ট করবে, আদারওয়াইজ বাকি কেসের ক্ষেত্রে সে কি করবে, নাম্বারটাকে প্রিন্ট করবে, কিন্তু মেথডটাকে কল করার সময় ওই নাম্বারের সাথে সে 1 কে যোগ করবে। আর এটার ক্ষেত্রে কি হবে, মনে করেন 10 থেকে সে স্টার্ট করবে, কিছু বলবেন কেউ? আচ্ছা, সেকেন্ডটার ক্ষেত্রে সে কি করলো, 10 থেকে স্টার্ট করলো, 10টাকে হচ্ছে সে প্রিন্ট করলো। আচ্ছা, একটু মাইক্রোফোনটা অফ করতে হবে, যদি কিছু বলেন তাহলে বলে, আদারওয়াইজ মাইক্রোফোন অফ। আচ্ছা, সো সেকেন্ডটার ক্ষেত্রে সে কি করলো, সে হচ্ছে 10 কে প্রিন্ট করলো। সো বেস কেস মানে নরমাল কেসে কি হবে, সে 10 কে প্রিন্ট করবে, প্রিন্ট করার পর সে কি করছে, মেথডটাকে আবার কল করছে, কিন্তু কল করার সময় সে 10 মাইনাস 1 করছে, এরকম করে আপ টু 1 পর্যন্ত যাবে, যখনই 1 ভ্যালু হয়ে গেল তখন সে প্রিন্ট করে দিচ্ছে। যেমন দেখেন একটা জিনিস একটু দেখাই যে রিভার্স চেইন, এই যে কল করছি রিকারসিভ, এখানে আমি কোনো রিটার্ন করি কেন, আমি জাস্ট প্রিন্টিং এর কাজ করছি। এখন আপনার রিটার্নেরও কাজ থাকতে পারে, আপনার প্রিন্টিং এরও কাজ থাকতে পারে, ডিপেন্ড করে আপনার কোয়েশ্চেনে কি করেছে বা আপনি কি কাজ করতে চাচ্ছেন। এখানে কি করলাম যে আমি প্রথম নাম্বারটা 10 এটাকে ডিরেক্টলি প্রিন্ট করে দিচ্ছি, পাশাপাশি প্রিন্ট করবো দেখে ভাবে করবো, দেন আমি মেথডটাকে কল করছি, কল করার সময় আমি n মাইনাস 1 মানে 9 দিয়ে কল করছি, আবার এখানে চলে যাবে, চলে যে 9 কে চেক করলো যে 9 কি আমার 1 না 1, তাহলে 9 প্রিন্ট করবো, দেন আবার 9 মাইনাস 1 8 দিয়ে কল করছি, 7 দিয়ে কল করছি, এরকম করে চলতে চলতে এক সময় যখন নামের ভ্যালুটা 1 হয়ে যাবে তখন সে জাস্ট নামকে প্রিন্ট করবে বা 1 কে প্রিন্ট করবে, তখন কিন্তু সে আর এইভাবে মেথডটাকে কল করবে না। বলেন বুঝি, বা কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে আমি এখানে দেখে কিছু বাদ দিয়েছি কিনা। এই যে দেখেন যে ফ্যাক্টরিয়ালের জিনিসটা এখানে সুন্দর করে ব্রেকডাউন করে দেওয়া আছে যে কিভাবে কোনটা থেকে কোনটা কাজ হচ্ছে, একটু সাইডটা দেখবেন। এই যে এখানে কোডটাও দেওয়া আছে, এখানেও কিছু বলা আছে এক্সাম্পল, এগুলা বাসায় ট্রাই করবেন। Finding the minimum and maximum value in an array, তারপর ফিবোনাচি সিরিজ, what is ফিবোনাচি সিরিজ কেউ কি জানি? Yes, miss. 2টা নাম্বার প্লাস করে 3rd নাম্বার হয়। হ্যাঁ, ফিবোনাচি সিরিজটা প্রথমে শুরু হয় 0 থেকে 1, এই দুটো ফিক্সড ভ্যালু, প্রথম দুটো ভ্যালু হচ্ছে আমার ফিক্স, থার্ড ভ্যালুটা কি হবে, তার আগের দুইটা নাম্বারের যোগফল,
সো 0 + 1 হচ্ছে 1। তাহলে এর পরের ভ্যালুটা কি হবে, তার আগের দুইটা নাম্বারের যোগফল। সো 1 + 1 হচ্ছে 2। এর পরের ভ্যালুটা কি হবে, তার আগের দুইটা নাম্বারের যোগফল। তাহলে 2 + 1 হচ্ছে 3। পরেরটা কি হবে, তাহলে 3 + 2 5, এরকম করে চলতে থাকবে। সো 5 + 3 হচ্ছে 8, 8 + 3 হচ্ছে 30, এরকম করে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। 8 9 10 11 12, ঠিক আছে 30। সো এইভাবে কারেন্ট নাম্বারটা হচ্ছে তার প্রিভিয়াস দুইটা নাম্বারের যোগফল। কারেন্ট নাম্বারটা 8, এটা হচ্ছে তার আগের দুইটা নাম্বারের যোগফল। আর এই দুটো নাম্বার ফিক্সড 0 1, এই দুটো আমি ফিক্সড ধরি। ইনিশিয়ালি 0 আর 1 প্রিন্ট হবে, তারপর আমি কি করব, বারবার কল করতে থাকবো মেথডকে, কিভাবে, আগের দুইটা নাম্বারের যোগফল। এগুলো একটু ট্রাই করব, ঠিক আছে? কোশ্চেন আছে কারো? আচ্ছা No, ম্যাম, ma'am. হ্যাঁ বলো। ম্যাম ওই যে ফিবোনাচির যে রিকারশনটার কথা বললেন না, জি, এখানে কি আমরা রিটার্ন কি প্যারামিটার n-1 এবং n-2 ফাংশন কল করে ওটা যোগ করে করে কি করব? হ্যাঁ ভেরি গুড। আমি কি করব, আমি হচ্ছে n-1 মানে আমি কারেন্টটাকে দেখবো। আপনি একটা অ্যারে হিসেবে চিন্তা করতে পারেন, বা আপনি নর্মাল নাম্বারে যদি চিন্তা করেন, আপনি দুইটা নাম্বার নিচ্ছেন, ইনিশিয়াল দুইটা নাম্বার, একটা হচ্ছে এই যে, এই দুটাকে যদি চিন্তা করি, এটা হচ্ছে আমার নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। সো নাম্বার 1 আর নাম্বার 2 এটা তো আমি ফার্স্ট ফিক্স ধরে নিচ্ছি। নাম্বার 3টা কি হবে, নাম্বার 1 আর নাম্বার 2 এর যোগ। দেন পরে কিন্তু ওকে, আপনাকে নাম্বার 1 আর নাম্বার 2 কে চেঞ্জ করতে হবে। সেকেন্ড বার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে নাম্বার 1, এটা হয়ে যাবে নাম্বার 2, এইভাবে চেঞ্জ করে কাজ করতে হবে, ঠিক আছে? বুঝছি ম্যাম। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন না থাকে, আপনাদের ইয়ার যে ট্রেসিং গুলো, আপনাদের ফাংশনের প্রবাবলি ট্রেসিং থাকবে, সেটা আপনারা ল্যাবে দেখবেন। অবশ্যই ল্যাব ফ্যাকাল্টিকে বলবেন ফাংশনের ট্রেসিংটা দেখিয়ে দিতে। ফাংশনের ট্রেসিং কিন্তু বেসিক্যালি আমি ওভাবে দেখালাম যে আমার একটা মেথড থেকে কল হয়েছে, মেথডে কল হলো, এই যে এখানে দেখাচ্ছিলাম যে মেথডে কল হচ্ছিল, মেথড পেয়েছে। এখানে আরেকটা এক্সাম্পল আছে, কি করছি দেখেন। আচ্ছা, এটা হচ্ছে ওই যে বললাম না যে একটা মেথডের হচ্ছে নাম সেম হতে পারে কিন্তু প্যারামিটার ডিফারেন্ট হতে পারে। এখানে দেখেন মেথড এ কে কল করেছি, দুইটা প্যারামিটার বা দুইটা আর্গুমেন্ট পাস করে দিচ্ছি। সো এখানে কয়টা মেথড আছে দেখেন, এই যে মেথড এ, ও কি করছে, দুইটা প্যারামিটার নিয়ে কাজ করছে। আর মেথড এ নামে আমার আরো একটা মেথড আছে, বাট ও কোনো প্যারামিটার নিয়ে কাজ করছে না, ও হচ্ছে নন প্যারামিটারাইজড একটা মেথড। তো যখন আমি এইটাকে কল করব, তাহলে অবশ্যই সে এই মেথডটাতে যাবে, এই মেথডটায় যে হচ্ছে 45 + 2 47 প্রিন্ট করবে। আর যখন আমি এই মেথডটাকে কল করব, ও চেক করে দেখবে যে হ্যাঁ এইটাতে যাবে নাকি এইটাতে যাবে। যেটাই দেখবে প্যারামিটারটা আমার ম্যাচ করছে, ও সেইটাই যাবে। যেহেতু মেথড কল করার সময় আমি কোনো আর্গুমেন্ট পাস করিনি, তাহলে অবশ্যই সে নন প্যারামিটারাইজ মেথডের মধ্যে যাবে। তো এইভাবে একটা মেথডের মধ্যে হচ্ছে আমার মাল্টিপল মানে একটা ক্লাসের মধ্যে সেম নামে আমার মাল্টিপল মেথড থাকতে পারে, বাট সেক্ষেত্রে অবশ্যই আমার প্যারামিটারের সংখ্যাটা ডিফারেন্ট। আইদার প্যারামিটারের সংখ্যা ডিফারেন্ট, বা মনে করেন এখানে একটা স্ট্রিং দিয়ে কাজ করলো, একটা ইন্টিজার দিয়ে কাজ করলো, এভাবে ডিফারেন্ট হতে হবে। মানে কিছু প্যারামিটারের মধ্যে কিছু ডিফারেন্স থাকতেই হবে। আইদার আগে ইন্ট নিচ্ছে পরে স্ট্রিং, অথবা দুইটা ইন্টিজার দুইটা স্ট্রিং, এরকম করে কিছু না কিছু একটা ডিফারেন্স থাকতে হবে। আচ্ছা, যদি কোয়েশ্চেন থাকে বলতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আপনাদের এই যে কুইজটা হোপফুলি সবাই দেখেছেন। আমি কোথায় নিয়েছি, যে আপনাদের লাস্ট যে কুইজটা কুইজ নাম্বার 5, সেটা হচ্ছে 25 তারিখে হবে। আপনাদের হচ্ছে অ্যারে মেথড আর রিকার্সিভ মেথড, সেটার উপরে। আর একটু পড়াশোনা করবেন, আগেই বলে ম্যাম দিলাম। হ্যাঁ বলো। আজকে অ্যাটেন্ডেন্স নেবেন না? হ্যাঁ, এই যে এখন আমি ছেড়ে দিচ্ছি। ম্যাম প্যাটার্নের ক্লাসটা ঈদের পরে নেবেন না? হ্যাঁ, ঈদের পরে প্রবাবলি আমরা অফলাইনেই নিব, একটা ক্লাস পাবো। যদি অফলাইনে পাই তাহলে তো খুব ভালো কথা, অফলাইনে নিব। আর যদি অফলাইনে না পাই তাহলে অনলাইনে একটা এক্সট্রা ক্লাস নিব। ম্যাম কুইজের সিলেবাসটা আরেকবার একটু দেখালে হ্যাঁ ভালো হ্যাঁ হতো। হ্যাঁ, আমি শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন রাইট? আমি একটু অ্যাটেন্ডেন্স নিতে থাকি। আচ্ছা, আমি রেকর্ডিং অফ